নমস্কার, ডক্টর প্লাসে ডক্টর প্যানেলে আমি তিথি রয়েছে আপনাদের সঙ্গে। স্বাগত জানাবো আপনাদের সকলকে। আমরা প্রতিনিয়ত আমরা প্রত্যেকে চেষ্টা করছি আপনাদেরকে সাবধান করার, সতর্ক করার। কারণ আমরা ঠিক যত সংখ্যক মানুষ বসবাস করি, পরিধি যতটা, ব্যাসার্ধ যতটা এবং জনঘনত্ব যতটা, সেই জায়গায় দাঁড়িয়ে সংক্রমণের শঙ্কা রয়ে যাচ্ছে, সংক্রমণটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রাজ্য বলুন, দেশ বলুন, প্রত্যেক দিনের আমরা যা মেডিকেল বুলেটিন বা আপডেট পাচ্ছি পরিসংখ্যানের, সেখানেও কিন্তু প্রত্যেক দিন রেকর্ড সংখ্যক মানুষের মধ্যে করোনা সংক্রমিত হচ্ছে, মৃতের সংখ্যাটাও রেকর্ড জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু এরপরে দাঁড়িয়েও আমাকে আপনাকে সকলকে সাবধান থাকতে হবে। আমরা যতটা পারবো ততটা সাবধান থাকবো, সেই চেষ্টাই করছি। সেই সাবধান থাকার বেশ কিছু খুঁটিনাটি বা আপনাদের জানবার রয়েছে এমন কিছু বিষয়, চিকিৎসকদের পরামর্শ নেওয়া, গোটাটাই আমরা চেষ্টা করছি এই ডক্টর প্যানেলে। সে জায়গায় দাঁড়িয়ে আজও আমার সঙ্গে চিকিৎসক রয়েছেন। আজ আমার সঙ্গে রয়েছেন ডক্টর মাখনলাল সাহা, প্রফেসর ইন হেড শল্য চিকিৎসা বিভাগ, SSKM। ডক্টর সাহা, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং শুরুতেই ডক্টর সাহা, যেমনটা বলছিলাম, পরিসংখ্যান বাড়ছে, কিন্তু এই মুহূর্তে আমরা ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই বিষয়টা একবার জানতে চাইবো। ওভারঅল যে সিচুয়েশন। দেখুন, সিচুয়েশন তো প্রতিনিয়ত টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে। আমাদের লকডাউন পরবর্তী সময়ে যে সংক্রমণের হার ছিল সেটা এখন অনেক অনেক বেড়ে গেছে। যেমন এখন আমাদের প্রায় রাজ্যে গতকাল 2800 মতো নতুন সংক্রমণ হয়েছে এবং মৃত্যুহারও বেড়ে চলেছে। এবং প্রথম জন বলা হচ্ছিল যে যারা বয়স্ক কোমরবিডিটি তারাই শুধু মারা, তা নয়, শুধু অনেক ইয়াং পেশেন্ট। যেমন এই পরশুদিন একজন ইয়াং ডাক্তার মারা গেলেন, তার কোনো কোমরবিডিটি ছিল না। ন্যাচারালি মানে কার কতটা সংক্রমণ হচ্ছে, কে মারা যাবে, সেটা কিন্তু এখন আর প্রেডিক্ট করা যাচ্ছে না। সেটা সবটাই ডিপেন্ড করছে যে কত পরিমাণ তার ইনফেকশন, ভাইরাল লোড কেমন। অতএব সংক্রমণ কিন্তু বাড়ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো অনেক ধরনের সাবধানতা মেনে চলার চেষ্টা করছি, মানুষজন অনেক বেশি সচেতন, স্বাস্থ্যবিধি গাইডলাইন মেনে দেওয়া হয়েছে, বহু মানুষ সেটা মান্যতা দিচ্ছে এবং বহু মানুষ মান্যতা দিচ্ছে না, এই সংখ্যাটাও দেখা যাচ্ছে। কিন্তু এই যে পরিসংখ্যান বাড়ছে কিন্তু আমরা কেউ মান্যতা দিচ্ছি না, তাহলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে কি? হওয়াটাই তো স্বাভাবিক। সে তো নিশ্চিত। আপনি দেখবেন এখন কিন্তু লকডাউন যেহেতু কম হচ্ছে, লকডাউন বিধি কিন্তু খুব সুন্দর মেনে চলা হচ্ছে, পুলিশও খুব তৎপর। কিন্তু লকডাউনের পূর্ববর্তী এবং তার পরবর্তী দিনগুলোতে কিন্তু সেই শৃঙ্খলা বা নিয়ম নীতি কিছুই থাকছে না। একদম বাজারে ভিড়, বাসে প্রথমে বলা হয়েছিল বাসে যারা চলাচল করবেন শুধু বসার সিটি লোক থাকবে, এখন আমি দেখছি বাসে প্রতিনিয়ত প্যাকড। এবং প্রথম দিন থেকেই সেটা প্যাকড। আজকে যদি বাসে লোক এভাবে গাদাগাদি করে যাতায়াত করে, বাজারে যদি লোক এইভাবে চলাফেরা করে, হাসপাতালে ভিড় কম ছিল, কোভিডের ভয়ে লোকে হাসপাতালে যেত না। এখন ন্যাচারালি 4-5 মাস হতে চললো, হাসপাতালে ভিড় বাড়ছে, সেই দূরত্ব হাসপাতালে রাখা যাচ্ছে না, প্রচুর পেশেন্ট। ন্যাচারালি আমরা যতই বলছি সামাজিক দূরত্ব বজায় রাখুন, আমাদের সামাজিক পরিস্থিতিতে সেই দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। এবং এই দূরত্ব বজায় রাখতে বিরাট জিনিস। একটা পেশেন্ট আমার পাশেই রয়েছে, তার কোভিড, তার ক্যারিয়ার বা সে আক্রান্ত, আমি তাকে দূরত্ব বজায় রাখতে পারি, মাস্ক ঠিকমতো পরি, তাহলে কিন্তু সেখান থেকে আমার সংক্রমণের সম্ভাবনা অনেক কম। কিন্তু যদি আমরা সেই সাবধানতা না নিতে পারি, এখন যা পরিস্থিতি, তাতে কিন্তু এই সংক্রমণ আরও বেড়ে চলার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অবশ্যই ডক্টর সাহা সচেতনতা, সতর্কতা বা কিভাবে আমরা এড়িয়ে যেতে পারবো গোটা বিষয়টা, অন্তত নিজেকে রাখতে পারবো, সাবধান রাখতে পারবো, সচেতন রাখতে পারবো, সেই বিষয়টা আলোচনায় আসবো। কিন্তু সবার আগে যদি একটু লকডাউন বা টেস্ট সংক্রান্ত আলোচনায় আসি, আমরা যেমনটা প্রথমে শুনেছিলাম যে আমাদের প্রথম দিকে রাজ্যে অনেকগুলো কালারফুল জোন ছিল, রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন, সেখানটাকে জোন হিসেবে বেঁধে দিয়ে ট্রিটমেন্ট বলুন, টেস্ট বলুন, র্যাপিড টেস্টের কথাও উঠেছিল। তাহলে এই সময় দাঁড়িয়ে টেস্টের গতিবিধি ঠিক কীভাবে এগোচ্ছে? না, টেস্ট কিন্তু অনেক অনেক বেড়েছে। আমাদের প্রথম দিকে যা টেস্ট হতো, এখন আমাদের পশ্চিমবাংলায় ল্যাবের সংখ্যা বেড়েছে, প্রতিদিন আমাদের টেস্টের সংখ্যা বাড়ছে। এবং আপনি দেখবেন এই যে আজকে 2800 ডায়াগনোসিস হয়েছে, সেটা কি করে হলো? প্রচুর টেস্ট হচ্ছে, প্রচুর সংখ্যক টেস্ট হচ্ছে, অ্যাকচুয়ালি প্রচুর টেস্ট হচ্ছে। এবার র্যাপিড টেস্টটা এখনও সেভাবে শুরু হয়নি। র্যাপিড টেস্টে এখন যা আপনি দেখছেন, যা পরিসংখ্যান আসছে, সেটা আমাদের RT-PCR পদ্ধতি টেস্ট হচ্ছে। এবং যেহেতু ল্যাবের সংখ্যা বেড়েছে, সেই জন্য টেস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। পশ্চিমবাংলায় প্রায় এখন 15,000 বেশি টেস্ট হচ্ছে প্রতিদিনে। অ্যাকচুয়ালি টেস্ট সংখ্যা বেড়েছে বলে আমাদের রোগীর সংখ্যা বেশি পাচ্ছি আমরা। অতএব টেস্ট নিয়ে কিন্তু এখন সমস্যা অনেকটাই কম। যেমন সরকারি হাসপাতালে টেস্ট হচ্ছে, প্রাইভেট ল্যাবে টেস্ট হচ্ছে। এখন কিন্তু আমি টেস্ট করতে চাই, সেই জায়গায় দাঁড়ালে কিন্তু টেস্ট করা যাচ্ছে না, সেই আশঙ্কা কিন্তু নেই।
অনেকটাই অনেকটা কাটিয়ে কমেছে, ওঠা গেছে। হ্যাঁ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বিষয় অনেকেই অভিযোগ করছেন যে তারা টেস্ট করতে দিচ্ছেন কিন্তু বহু সময় পেরিয়ে যাচ্ছে, 2 দিন 3 দিন 4 দিন, কারোর জন্য 1 সপ্তাহ রিপোর্ট আসতে। দেখুন মানে সাধারণত আরটিপিসিআর করতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এবার ধরুন যে ল্যাবের যা ক্যাপাসিটি, যেমন ধরুন আমরা বলছি যে একটা পার্টিকুলার ল্যাবে চলে যাও, সেখানে যদি তার যা আজকে স্যাম্পল ট্যাকেল করার যে তার ম্যান পাওয়ার বা যে ক্যাপাসিটি মেশিনের রয়েছে, তার চেয়ে বেশি স্যাম্পল কালেকশন আসলে ডিলে হবে। কিন্তু সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু রিপোর্টটা পাওয়া যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। এবার ধরুন কারো একটা ডাউটফুল আসছে, মানে পজিটিভ হতে পারে, সেখানে কিন্তু একবারে রেজাল্টটা ডিসপ্যাচ করা হয় না, সেটা আবার রিরান করা হয়। আচ্ছা। সেটি রান করে কনফার্ম করা যে হ্যাঁ সত্যি পজিটিভ। ন্যাচারালি পজিটিভ যাদের হচ্ছে তাদের কিন্তু রিপোর্ট করতে একটু সময় বেশি লাগছে, কারণ সেটা আবার রিরান হয় কনফার্ম করার জন্য। বেশ, তাহলে সেক্ষেত্রে কি তাকে প্রাথমিকভাবে জানিয়ে দেওয়ার কোনো? তাকে সেভাবে জানানো হয় না, কারণ যে আবার রিরান করে কিন্তু নেগেটিভ আসতে পারে, অতএব তাকে রিরান করার আগে, তারা কনফার্ম হচ্ছে হ্যাঁ তখন সেই কনফার্মেশনটা রিরান করার আগে সাধারণত বলা হয় না যে আপনার পজিটিভ, কারণ রিরান করে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নেগেটিভ আসছে। ন্যাচারালি রিরান করা মানে হচ্ছে তার একটা বর্ডার লাইন সিচুয়েশন, ভাইরাল লোডটা কেমন তার উপরে পজিটিভিটি ডিপেন্ড করে। বেশ, এবং সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা এটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা হয়তো এরকমটা পড়ছি বা বিভিন্নভাবে এই জিনিসটা সামনে আসছে যে আমরা বিভিন্ন ধরনের থেরাপি দেখছি, থেরাপির কথা শুনছি, প্লাজমা থেরাপি হোক বা অন্যান্য কিছু, বা র্যাপিড টেস্ট হোক, পিসিআর টেস্ট হোক, অ্যান্টিজেন টেস্ট হোক, আমরা পড়ছি প্রতিনিয়ত, সংবাদ মাধ্যমে শুনছি, সংবাদপত্রে পড়ছি, কিন্তু চিকিৎসকরা এই বিষয়টা নিয়ে ভালো আলোচনা করতে পারবেন, সেই জন্যই আমাদের এই ডক্টর প্যানেল। তাই আপনাদেরকে বলবো আপনারা সঙ্গে থাকুন আর এই গোটা কথোপকথনটা খুব ভালো করে শুনুন, তাহলে হয়তো আপনাদের কোনো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন, কারণ আমরা এর আগেও বহু দর্শক বন্ধুর সাথে কথা বলেছি, তাদের একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এবং ডক্টর সাহেব, মাঝে ভ্যাকসিন নিয়ে একটা ভীষণ চাপানত সৃষ্টি হয়েছিল, প্রথমে স্বাধীনতা দিবসের দিন ভ্যাকসিন আসতে চলেছে, তারপর ডিসেম্বরে আসতে চলেছে, আপনারা কি মনে করছেন মানে কিভাবে ভ্যাকসিনের পদ্ধতি এগোয় আর কবে আসা সম্ভব? দেখুন, একটা ভ্যাকসিন তৈরি হতে অনেক অনেক সময় লাগে, কারণ একটা ভ্যাকসিন তৈরি হলো তারপর তার বিভিন্ন প্রক্রিয়া আছে, কতগুলো ফেজে, অ্যাটলিস্ট 4টি ফেজে ট্রায়াল হয়। কিন্তু যেহেতু করোনা একটা মহামারী আকার ধারণ করছে, তাই অনেকে মনে করছেন যে এই ভ্যাকসিনের যে প্রয়োগের যে পদ্ধতিটা সেটা একটু হ্যাসেন করা হোক। কিন্তু অক্সফোর্ড ভ্যাকসিন যেটা চলছে ট্রায়াল এখন, তারা কিন্তু ফেজ 3 পেরিয়ে গেছে। ন্যাচারালি ফেজ 4 ট্রায়াল পেরিয়ে গেলে কিন্তু ভ্যাকসিন আসার সম্ভাবনা খুব বেশি। ভারতবর্ষে যে ভ্যাকসিনটা আছে সেটা প্রথমে বলা হয়েছিল আগস্টে দিয়ে দেওয়া হবে, কিন্তু তখন মনে করা হয়েছিল আমরা কিছু স্টেপ স্কিপ করব, কিন্তু নানা সমালোচনার মুখে সেই জায়গাটা থেকে ভারত সরকার সরে এসছেন। তারাও ঠিক পদ্ধতি মেনে ট্রায়াল চলছে, ট্রায়াল হয়ে বিভিন্ন ফেজে ট্রায়াল কমপ্লিট হওয়ার পরে আমার মনে হয় ডিসেম্বর বা আগামী বছরের প্রথম দিকে হয়তো ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে ডক্টর সাহেব, আমরা প্রায়শই শুনছিলাম যে কোভিড তার চরিত্র বদলাচ্ছে, মানে প্রথমে জ্বর সর্দি কাশি দিয়ে ডিফাইন করা যেত, তারপর অনেক রকমের উপসর্গ চলে আসছে, তাহলে এই উপসর্গ বদলের ক্ষেত্রে কি ভ্যাকসিনের আবিষ্কারে কিছুটা ডিলে হচ্ছে? না, উপসর্গের সাথে ভ্যাকসিনের সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে ভ্যাকসিন, এই যে ভাইরাস রয়েছে, ভাইরাসের যে স্ট্রাকচার, আচ্ছা, ভাইরাসের একটা আরএনএ ভাইরাস, তার একটা স্ট্রাকচার রয়েছে, কিন্তু এইটা যখন বিভিন্ন মানুষের ট্রান্সমিশন হচ্ছে, সেই ভাইরাসটা মিউটেশনে যেতে পারে, ভাইরাসের চরিত্র পাল্টে যাচ্ছে। অতএব ভাইরাসের চরিত্র পাল্টানোর সিমটম যে সেটা বলা যায় না, কিন্তু ভাইরাসে যখন এখন বলা হচ্ছে প্রায় 11-12টা স্ট্রেন এই করোনা ভাইরাস রয়েছে। ন্যাচারালি যে ভ্যাকসিনটা আসছে সেই ভ্যাকসিনটা একটা বেসিক ভাইরাস স্ট্রেনের উপর ডিপেন্ড ভ্যাকসিন তৈরি হয়েছে। তো ন্যাচারালি যদি এমন একটা ভাইরাস অন্য একজনকে অ্যাটাক করে যে তার একদমই মিলছে না অরিজিনাল ভাইরাস, সেখানে কিন্তু মুশকিল আছে। কিন্তু সাধারণত পুরোপুরি ভাইরাসের চরিত্র পাল্টায় না, কিছু কিছু তার স্ট্রেনের চেঞ্জ হয়, কেমন কিছু রেখে যায়। এবং সে জায়গায় দাঁড়িয়ে অনেক দর্শক বন্ধুর এমনটা প্রশ্ন রয়েছে ডক্টর সাহেব, মানে আমরা যবে থেকে শুনেছি যে ভ্যাকসিন আসতে শুরু করেছে, তো সে জায়গায় দাঁড়িয়ে সবাই একটা আশার আলো দেখতে শুরু করেছেন যে এই তো ভ্যাকসিন চলে আসবে, তাহলে এই রোগটা কিছুটা হলেও নির্মূল করা যাবে। এই ভ্যাকসিন আসার পর ভ্যাকসিন প্রথম ধাপে কাদেরকে দেওয়া হতে পারে বা কিভাবে এই ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করা? দেখুন, ভ্যাকসিন যখন মনে হবে যে এটা এবার কাউকে সবাইকে দেয়া যাবে, আচ্ছা, তখন সমগ্র ভারতে একসাথে একদিনে তো ভ্যাকসিন দেওয়া যাবে না। ন্যাচারালি ভ্যাকসিন দেওয়া হবে প্রথমে হাই রিস্ক পেশেন্ট যারা, যেমন ধরুন আমাদের এখন আমরা কন্টেনমেন্ট জোন বলছি, যেখানে খুব অ্যাটাক বেশি হচ্ছে, তার পাশাপাশি যাদের সংক্রমণ হয়নি তাদের ভ্যাকসিন দেওয়া হলো। তার পরবর্তী হেলথ কেয়ার ওয়ার্কার যারা রয়েছেন, যারা পেশেন্টদের কেয়ার নিচ্ছেন, যাদের রিস্ক অফ ইনফেকশন বেশি, ন্যাচারালি হেলথ কেয়ার ওয়ার্কারদের একটা প্রায়োরিটি থাকবে। যারা এল্ডারলি পেশেন্ট, যাদের বয়স বেশি বা যাদের কোমোবিলিটি আছে, তাদের রিস্ক বেশি। ন্যাচারালি এটা গভর্নমেন্ট একটা পলিসি নিশ্চয়ই তৈরি করবে
যে ভ্যাকসিন যখন আসবেই বাজারে তখন কীভাবে ভ্যাকসিনটা দেওয়া হবে, ভ্যাকসিনের দাম কী হবে, কীভাবে ভ্যাকসিনটা দেওয়া হবে, তার প্রোগ্রামটা একটা সুষ্ঠু প্রোগ্রাম তৈরি করতে হবে। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আজকে ভ্যাকসিন এলে কিন্তু 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে সমগ্র ভারতবর্ষের ভ্যাকসিনেশন করা যাবে না, ইট উইল টেক লং টাইম। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যা যা স্বাস্থ্যবিধি মেনে চলছি সেগুলোকে মান্যতা আমাদেরকে নিশ্চিত। দিতেই হবে, এবং নিশ্চিত। সেটা কতদিন পর্যন্ত দিতে হবে তারও কোনো সীমা পরিসীমা নেই। সেটা তো এখন বোঝা যাচ্ছে না, মানে এখন যা পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে না যে এই করোনা ভাইরাসের এই মহামারী পরিস্থিতি কতদিন থাকবে। একদমই তাই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অন্তত আপনাদের কাছে বারবার এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করতে চাইছি, আবেদন করতে চাইছি, মানে এখনও যারা বুঝতে পারছেন না বা হয়তো বুঝতে পারছেন কিন্তু নিজের উপর সেটা প্রযোজ্য করতে পারছেন না, অ্যাপ্লাই করতে পারছেন না যে আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্কটা পরতে হবে, দূরত্বটা বজায় রাখতে হবে, তাদের কাছে আমরা অনুরোধ করব যে সময় কথা হয়তো সত্যিই বলবে, কিন্তু সময়কেও আমাদেরকে সময় দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। এবং ডক্টর স্যার কাছে আরও একটা বিষয় নিয়ে আসবো, যে যেই বিষয়টা এখন অনেকটাই বেশ টানাপোড়েন বাড়িয়েছে বলা চলে, কারণ আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখেছি, জলপাইগুড়িতে এরকম একটি ঘটনা ঘটেছে যে একজন করোনা আক্রান্ত রোগী সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন, দ্বিতীয়বার পুনরায় তার কোভিড পজিটিভ এসেছে। এরকম কেসেস কি হতে পারে, মানে হচ্ছে তো ঠিকই, মানে হওয়ার সম্ভাবনা কতটা? বা দেখুন, এটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। আচ্ছা, তবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা গেছে এই ধরনের রিইনফেকশন হতে পারে, কিন্তু আরেকবার পজিটিভ আসা মানেই তার রিইনফেকশন যে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এই মুহূর্তে। মানে নতুন করে সংক্রমণও হতে পারে। হ্যাঁ, নতুন সংক্রমণ হতে পারে। তাছাড়া তার যে কোভিড ইনফেকশন হয়েছিল সে ধরুন একবার নেগেটিভ হলো, কিন্তু তার এই ভাইরাস, তার ডেড ভাইরাস শরীরে থেকে যেতে পারে এবং তার যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন পারসিস্ট করতে পারে। সেই জন্য হয়তো একবার নেগেটিভ এলো কিন্তু সেই অ্যান্টিজেন পরবর্তী সময়ে আবার পজিটিভ দেখাতে পারে। সেটা নিয়ে একটা বিভ্রান্তি চলছে, এটা নিয়ে গবেষণাও চলছে যে সত্যি কি দ্বিতীয়বার নতুন করে সংক্রমণ হলো, না প্রথম সংক্রমণটা ভাইরাসটা অ্যাটেনুয়েট অবস্থায় থেকে গেছে, সেটা পরবর্তী সময় আবার পজিটিভ দেখাচ্ছে। সেটা নিয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু আরেকবার সংক্রমণ হতে পারে না সেটা বলা যায় না। কারণ হচ্ছে এই কোভিড ইনফেকশনের যে অ্যান্টিবডি তৈরি হয়, যেটা আমাদের পরবর্তী ইনফেকশনকে প্রিভেন্ট করে, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু খুব স্থায়ী হয় না। সাধারণত বলে 2 থেকে 3 মাস এই অ্যান্টিবডিগুলো আমাদের শরীরকে প্রোটেক্ট করতে পারে পরবর্তী ইনফেকশন থেকে। অর্থাৎ একটা সম্ভাবনা কিন্তু থাকছেই যে আবার পরবর্তী রিইনফেকশন হতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা আতঙ্কিত হয়ে যাচ্ছেন রোগীরা, মানে যারা ধরুন সেরে উঠে বাড়ি ফিরে এসেছেন, তাহলে বাড়ি ফিরে আসার পর তাদেরকে কতদিন পর্যন্ত সাবধানে থাকতে হবে বা আইসোলেশনে, হোম আইসোলেশনে থাকতে হবে? না, সেটার সাথে রিইনফেকশনের সম্পর্ক নেই। ধরুন বাড়ি ফিরে এলে কেউ, সাধারণত আমাদের বলা হয় যে যখন আপনার নেগেটিভ রিপোর্ট আসছে, আপনার ডিসচার্জ হলো, আমরা বলি 7 থেকে 14 দিন আপনি বাড়িতে আরও বিশ্রামে থাকবেন। সেই সময়টা আপনার দুর্বলতা থাকছে, হ্যাঁ, পুরোপুরি সুস্থ নন, সেই জন্য আমরা সাধারণত 7 থেকে 14 দিন বাড়িতে হোম কোয়ারেন্টাইন থাকতে বলি। এইবার সেই সময়টা কিন্তু তার যদি অ্যান্টিবডি থাকে, তার রিইনফেকশনের জন্য বলা হচ্ছে না, তার রিকভারির জন্য বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আর তার বাড়ির পরিবারের 5 জনও, হ্যাঁ, সেখান থেকে উনি যখন বাড়িতে আসছেন তখন ওনার কাছ থেকে আর বাড়ির কারোর সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই যদি উনি হাসপাতাল থেকে একটা নেগেটিভ রিপোর্টে বাড়ি আসেন। এখন কিন্তু বলা হচ্ছে নেগেটিভ রিপোর্ট দরকার নেই। আপনি ভর্তি হলেন, আপনার সিমটম ছিল, আপনার সিমটম কমে গেছে, বলা হচ্ছে 3 দিন বাদ আপনি বাড়ি চলে যান, টেস্ট করার দরকার নেই। ধরে নেওয়া হচ্ছে যে আপনি যেহেতু আপনার সিমটম কমে গেছে আপনার নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে বাড়িতে আপনাকে 7 থেকে 14 দিন কিন্তু আলাদা করে থাকতে হবে কোয়ারেন্টাইন, যদি আপনি টেস্ট না করে বাড়িতে আসেন। আর যদি আপনার ধরুন 10 দিন বা 12 দিন টেস্ট হলো, আপনার নেগেটিভ হলো, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে অন্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। খালি নিজের সুস্থতার জন্য একটু যত্ন নিতে হবে। এবং এটাও কিন্তু একটা বিষয় যে গোটা দেশে সুস্থতার হার বা আমাদের রাজ্যে সুস্থতার হারটা অনেকটাই বেশি। এই সুস্থতার হারটা আমাদেরকে স্বস্তি দিচ্ছে, কিন্তু এই স্বস্তি থেকে কোনোভাবেই শিক্ষা নিয়ে আমরা অসচেতন হয়ে পড়বো, এই জায়গাটায় আমরা পৌঁছতে চাইছি না। এবং এই জায়গাটাতেই আমরা বারংবার অনুরোধ করছি। এবং পাশাপাশি ডক্টর স্যার কাছে আরও একটা বিষয় জানতে চাইব, এবং এই প্রশ্ন সকলেরই রয়েছে যে ধরুন আপনারা তো সার্জারি করছেন, এবং ঠিক কোন, মানে এখন কি হয়েছে, এই হাসপাতাল বলুন, সরকারি বেসরকারি হাসপাতাল উভয় ক্ষেত্রেই সাধারণ মানুষজন তারা হাসপাতালমুখী হতে ভয় পাচ্ছেন অনেকাংশে, যে সংক্রমিত হয়ে যাওয়ার ভয়। কিন্তু কিছু কিছু রোগ তো আছে যার ট্রিটমেন্ট প্রয়োজন, তাহলে তাদের জন্য কি বলবেন? না, তারা তো হাসছেন। আমি বললাম আপনাকে একটু আগেই, হাসপাতালে কোভিডের জন্য আমাদের প্রথম দিকে আমাদের সাধারণত যেগুলো সাধারণ অপারেশন, হার্নিয়া, গলব্লাডার অপারেশন, এগুলো বন্ধ ছিল। আমরা বলেছিলাম যে আমরা এই মুহূর্তে যেহেতু একটা মহামারী চলছে এগুলো করব না, কিন্তু আজকে 3 মাস 4 মাস হয়ে গেল, কেন্দ্রীয় সরকার আনলক ঘোষণা করেছেন, আনলক 1, 2, 3 চলছে।
সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু আস্তে আস্তে হাসপাতালের যা আমাদের কাজ করার যা পরিধি সেটা আমরা মোটামুটি নর্মাল জায়গায় নিয়ে এসেছি। এবার মানুষ কিছু ভীত আছেন, কম ভিড় আগের চেয়ে নিশ্চয়ই একটু কম, কিন্তু আমাদের হাসপাতালে বিভিন্ন সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতালে কোভিড ছাড়া অন্যান্য চিকিৎসা কিন্তু পুরোদমে চলছে, কিন্তু আমরা চেষ্টা করছি সেখানেও সাবধানতা নেওয়ার জন্য। যেমন আমরা আউটডোরে জ্বর দেখে আমরা রুগীকে ভেতরে এন্ট্রি, জ্বর থাকলে জ্বরের ক্লিনিকে পাঠাচ্ছি, এবং তারা যখন ভর্তি হচ্ছে আমাদের এখন একটা নর্মস হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আমার সামনে যে দাঁড়িয়ে আছে সবার কোভিড পজিটিভ। আচ্ছা, সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা প্রিকশন নিচ্ছি, আমরা শিল্ড পরছি, আমাদের ড্রেস পরছি, এবং ভর্তি করার পরে আমরা যখন সার্জারি করছি, ইমার্জেন্সি যদি না হয়, কোনো জরুরি অপারেশন এক্ষুনি করতে হবে, সেই পেশেন্ট বাদে অন্য পেশেন্টরা আমরা সবার রুটিনলি 100% আমরা কোভিড টেস্ট করাচ্ছি। সেই কোভিড নেগেটিভ হলে আমরা তাকে এবার ইলেকটিভ সার্জারির জন্য নিচ্ছি। আচ্ছা, কিন্তু যদি কোনো ইমার্জেন্সি ভর্তি হয় তাকে তো আর কোভিড টেস্টের 2 দিনের রিপোর্টের জন্য ফেলে রাখা যাবে না, তখন আমরা পিপি পরে যা প্রোটেকশন নেওয়া সেই অবস্থায় আমরা অপারেশন করছি। তার তখন কোভিড রিপোর্ট যাচ্ছে, পরবর্তী রিপোর্ট আসার পরে আমরা তাকে জেনারেল ওয়ার্ডে চিকিৎসা করব না কোভিডে পাঠাবো সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এখন কিন্তু সাধারণত যা অন্যান্য রোগের যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু শুরু হয়েছে, কারণ আজকে 5 মাস হতে চলল, এই চিকিৎসা তো আটকে রাখা যেতে পারে না। সেই জন্য মোটামুটি তাতে অনেকে ভীত আছেন, যাদের মনে হয় যে অপারেশনটা এখন না করলে চলবে, তারা অ্যাভয়েড করছেন। আমরা বলছি ঠিক আছে, আপনার যদি কষ্ট না থাকে আপনি ওয়েট করুন। একদম এই বিষয়টা নিয়ে আসতে চাই, কারণ এর সঙ্গে একটা প্রাসঙ্গিকতা রেখে অনেক মানুষ যারা ক্রনিক রোগে আক্রান্ত, ডায়াবেটিকের মতো রোগ রয়েছে বা অন্যান্য রোগ রয়েছে, তাদের ধরুন একটা ডাক্তারের সঙ্গে একটা যোগাযোগ রাখার একটা বিষয় রয়েছে বা চেক আপের একটা বিষয় রয়েছে, আর তাদের ক্ষেত্রে এই কোভিড ছড়িয়ে যাওয়ার মানে সংক্রমণের হারটাও তো অনেক বেশি, আমরা যেটাকে কোমরবিডিটি বলছি, তারা কিভাবে মানে অতিরিক্ত সচেতনতা বা তাদেরকে সচেতন বার্তা দেওয়ার জন্য কি বলবেন? দেখুন, এখানে আপনি দেখবেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে টেলিমেডিসিন চালু হয়েছে। এবার যাদের ধরুন ডায়াবেটিস রুগী বা হাইপার টেনশন রুগী, মানে পরীক্ষা করে নতুন কিছু দেখার নেই, ওনার ব্লাড প্রেশার কত, ওনার সুগার কত, এই রিপোর্টগুলো শুনে অনেকে টেলিমেডিসিনে কনসালটেশন চলছে, সেখানে ডাক্তারখানায় যাওয়া প্রয়োজন হচ্ছে না, টেলিমেডিসিনে তার সাথে কথাবার্তা বলে ডাক্তার বলে প্রেসক্রিপশন করে দিচ্ছেন। কিন্তু আপনি যদি সরকারি হাসপাতালে দেখবেন এই ধরনের রোগীরা হাসপাতালে আসছেন, কারণ হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, তো ন্যাচারালি সেই ওষুধগুলো নেওয়ার জন্য মানুষ আসছেন। ন্যাচারালি এই ধরনের রুগীরা কিন্তু হাসপাতালে আসতে শুরু করেছেন, এবং এই ভিড় আগামী দিনে বাড়বে। কিন্তু যেটা আমরা বলতে আছি বারবারই, এই যে ভিড় বাড়া, ভিড়ের মধ্যে যাওয়া, সেইটুকু জায়গায় আমাদের যেটুকু সাবধানতা নেয়ার সেটুকু আমাদের নিতে হবে, একটু ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, বাকি সাবধানতা নিয়েই এই জায়গাটায় যেতে হবে। এবং এই সাবধানতার বিষয়ে আমরা আলোচনায় অবশ্যই থাকবো, তবে মাঝে একটু অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করাবো। অন্য দিকটা হচ্ছে নিজের পরিচর্যার দিক, নিজেদেরকে সুস্থ রাখার দিক। কারণ আমরা সকলেই যেটা হয় যে অতিমারির পরিস্থিতিতে বা যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা কিছু সংখ্যক মানুষ আতঙ্ক হই না, মাথা ঠান্ডা রেখে কাজ করবার চেষ্টা করি, এবং কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের মাথা ঠান্ডা রাখতে না পারার পাশাপাশি যেটা করেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণ গুজবে কান দেন এবং যা শুনছেন সেটাই নিজের উপর প্রয়োগ করার চেষ্টা করেন। তাতে সমস্যা বাড়ে, বই কমে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা একসময় শুনেছিলাম যে হাইড্রক্সিক্লোরোকুইন সবাই কিনছে, পাতার পর পাতা কিনছে, একটা অপ্রতুলতার পরিস্থিতি, যার প্রয়োজন সে পাচ্ছে না। এবং তার পাশাপাশি এখন যেটা দাঁড়িয়েছে যে ভিটামিন সি বা জিঙ্ক রয়েছে এমন কিছু ট্যাবলেট প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, ওষুধের দোকানগুলোতে সেল বাড়ছে, কিন্তু এটা তো পদ্ধতি নয়। দেখুন, এখনও এই যে করোনার আক্রমণ হওয়ার পরে বা তার আগে কি সঠিক করণীয় সেটা কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। করোনা হওয়ার পরে কি চিকিৎসা হওয়া উচিত তাই নিয়ে চিকিৎসকদের নানা বিভ্রান্তি আছে। কেউ বলছেন হাইড্রোক্লোরোকুইন দিয়ে চিকিৎসা করো, কেউ রেমডেসিভির দিচ্ছেন, কেউ অন্য ওষুধ দিচ্ছেন। ন্যাচারালি কোন ওষুধে কাজ হচ্ছে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছে না। এবং একজনের হাইড্রক্সিক্লোরোকুইনে কাজ হতে পারে, কিন্তু সেটা যে অপরজনের হবে এটাও হচ্ছে না। সেই জন্য ঠিক তার প্রি যে চিকিৎসা আপনি বলছেন সাবধানতা আমরা একদিকে বলছি সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরুন, কিন্তু ওষুধ দিয়ে এই রোগটাকে ঠেকানো একমাত্র রিকমেন্ডেশন হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। তাতেও বিভ্রান্তি আছে। কিছু স্টাডিতে দেখা গেছে যারা হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন তাদের ইনফেকশন রেট কম, এবং তাদের ইনফেকশন হলে সেই ইনফেকশনটা একটু সিভিয়ারিটি কম হচ্ছে। এবং প্রাইমারিলি হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ার রিকমেন্ডেশন হচ্ছে স্বাস্থ্যকর্মীদের জন্য, যারা পেশেন্ট নিয়ে ডিল করছেন, কোভিড হাসপাতালে ডিউটি করছেন, তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সেই জন্য এখনও পর্যন্ত হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু সাধারণ মানুষকে খেতে বলা হয়নি এখনও, কিন্তু অনেকে উৎসাহী আছেন, তারা বেশি ভয় পাচ্ছেন আমি খাই।
কিন্তু অনেকে খাচ্ছে না। কিন্তু এখন পর্যন্ত যা রিকমেন্ডেশন, ICMR রিকমেন্ডেশন হচ্ছে স্বাস্থ্যকর্মীরা হাইড্রোক্সিক্লোরোকুইন খেতে পারেন। কিন্তু প্রত্যেকটা ওষুধেরই তো কোনো না কোনো সাইড এফেক্ট নিশ্চিত থেকে যায়। হাইড্রোক্সিক্লোরোকুইন যেমন ধরুন যাদের হার্টের অসুখ আছে, হাইপারটেনশন বা কোনো ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাদের পক্ষে হাইড্রোক্সিক্লোরোকুইনতেও কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। ন্যাচারালি সেই সাবধানতা নিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইন সাধারণ মানুষের জন্য এখনও বলা হয়নি আপনি হাইড্রোক্সিক্লোরোকুইন খেতে শুরু করুন, একদম। কারণ এটার যে 100% এফিকেসি আছে সেটা কিন্তু এখনও প্রমাণিত নয়। তাছাড়া যে মানুষটি খাচ্ছেন তিনিও জানেন না তার ভিতরে কি রোগ রয়েছে বা সেটা আদৌ হাইড্রোক্সিক্লোরোকুইনে সাইড এফেক্ট হিসেবে কাজ করবে কিনা। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে ডক্টর শাহ অনেকেই জিঙ্ক জাতীয় ট্যাবলেট খাচ্ছেন বা ভিটামিন সি খাচ্ছেন। আমরা বলতে চাইছি যদি ওষুধে না গিয়ে প্রপার ওয়েতে খাওয়া দাওয়া করা যায় সেটা কি সম্ভব? দেখুন ভিটামিন সি কি, ভিটামিন সি আমাদের অনেক ন্যাচারাল খাদ্যের মধ্যে রয়েছে, শাকসবজিতে পেয়ে যাচ্ছে, শাকসবজিতে আছে, অরেঞ্জে আছে। ন্যাচারালি এই যে ভিটামিন সি একটা ট্যাবলেট মানে তার হাই কনসেন্ট্রেশন অফ ভিটামিন সি, সেটা আমরা বলছি যে আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে হবে। এবার ইমিউনিটি বাড়ানোর অনেক রাস্তা আছে, যেমন আমরা ঠিকমতো খাওয়া দাওয়া, কিছু ফ্রুটস খাওয়া, হ্যাঁ, হাই প্রোটিন ডায়েট খাওয়া, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু কোনো ওষুধ দিয়ে আমরা এই রোগটা প্রিভেন্ট করতে পারবো সেরকম কিন্তু কোনো রিকমেন্ডেশন এখনও পর্যন্ত নেই। যেন ভিটামিন সি খেতে হবে, জিঙ্ক, এগুলো কিন্তু যাদের কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এই চিকিৎসা এগুলো প্রয়োগ করা হচ্ছে। হাই ডোজ ভিটামিন সি দেওয়া হচ্ছে, জিঙ্ক দেওয়া হচ্ছে, ফ্যামোটেরিন দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু চিকিৎসার অঙ্গ। কিন্তু এইগুলো খেলে করোনা হবে না সেই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই। আচ্ছা, এবং সেক্ষেত্রে তো আরও একটা বিষয় রয়েছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বলা হচ্ছে, মানে যাদের শরীরে রোগ প্রতিরোধ দেখুন এখন আপনি টেলিভিশন খুললে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট পাবেন, জল খেলে এই জল খেলে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এই তেল খেলে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এইগুলো কতটা বৈজ্ঞানিক ভিত্তি আছে বলা খুব মুশকিল। কিন্তু আমরা যেটা বলছি পরিমিত আহার, একটু ব্যায়াম করা, একটু ফল খাওয়া, ধূমপান না করা, অ্যালকোহল না খাওয়া, এগুলোতে আমাদের মনে হয় শরীরে মানে সঠিক পরিচর্যা পেলে যে কোনো ভাইরাসই আসতে কিছুটা ভাববে আর কি, এরকমটাই বিষয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কাছে এই বিষয়গুলো বারংবার আমরা আলোচনা করছি এবং অনেকের কাছেই হয়তো, আমার কাছে বারবার করোনা করোনা বললে হয়তো একটু একঘেয়ে লাগবে বা অনেকের কাছেই লাগতে পারে, কিন্তু প্রত্যেক দিন আপনি যদি খুব প্রয়োজনে, জরুরি ভিত্তিক প্রয়োজনে হয়তো বহু মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে, রুটি রুজির একটা সংশয় থেকে যাচ্ছে, পয়সা উপার্জন করতে হবে, পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে, এবং এই যে এত খাবার দাবার নিয়ে আলোচনা করছি, খাবার দাবার কেনাকাটির জন্যও তো টাকার প্রয়োজন, তার জন্যও কেউ বেরোচ্ছেন রাস্তায়, সবটাই ঠিক আছে। কিন্তু আপনি রাস্তায় বেরিয়ে দেখবেন আপনি যে পরিবেশ আশা করেছেন বা যে পরিস্থিতি আশা করছেন এই অতিমারির পরিস্থিতিতে সেটা আপনি পাচ্ছেন না। আপনার নিজেরই ভয় হবে যে এখান থেকে সংক্রমণ আমি বাড়ি বয়ে নিয়ে যাচ্ছি না তো। এই জায়গাটায় আমরা বারংবার চেষ্টা করছি সচেতনতা বৃদ্ধি করার, কারণ আমরা প্রতিদিন, আমাদের ক্যামেরা প্রতিদিন সর্বত্র ঘুরছে, বাজারঘাট থেকে শুরু করে রাস্তাঘাট প্রচুর পরিমাণ মানুষের ভিড় হচ্ছে। কেন হচ্ছে, কেন তারা মাস্ক পরছেন না, এই বিষয়টা থেকে মানে এই বিষয়টা যুক্তি থাকবে, অনেক তর্ক থাকবে, অনেক অজুহাতও এসেছে আমাদের কাছে বুড়ি বুড়ি, কিন্তু আমরা সমাধান সূত্র পাইনি। যদিও এই আলোচনার মধ্যে দিয়ে যারা রয়েছেন পর্দার ওপারে তাদেরকে একটাই অনুরোধ আমরা বারংবার করছি এবং সেই সমাধান সূত্রটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ডক্টর শাহ, আরও একটা বিষয়, এবং প্রত্যেকটি বিষয় যত দিন যাচ্ছে, মানে যে কোনো রোগ বলুন বা যা কিছু নতুন, যা কিছু আমরা জানি না তার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছেটা বরাবরের। এবার প্রত্যেকটি মানুষ নিজেদের মতো করে ধারণা করছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, এবং এই পরিস্থিতিতে সারাদিনে গরম জল খাওয়া, গার্গল করা ঘন ঘন, এই যে একটা গোটা বিষয়, গরম জল খাওয়া, গার্গল করা, এটা কতটা যুক্তিযুক্ত এবং এটা কতটা কাজে দিচ্ছে, মানে কিভাবে কাজে দিচ্ছে? দেখুন, আপনি যদি ওষুধ না খাওয়ার জিনিস হয়, আপনি একটু কয়েকবার হাত ধুলেন, বেশি একটু গার্গল করলেন, সেগুলো কিন্তু জেনারেল হাইজিনিক মেজার। আচ্ছা, কিন্তু একেবারে আমাকে অবসেসড হয়ে যেতে হবে, আমি 2 ঘন্টা ছাড়া ছাড়া গার্গল করবো, সেরম অত অবসেসড হওয়ার ব্যাপার কিছু নেই। দিনে 2 বার গার্গল করা ভালো, তাতে আপনার ন্যাচারাল অন্যান্য কোভিড ছাড়াও তো অন্যান্য আমাদের ইনফেকশনের কিছু রয়েছে, সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু এই নিয়ে অবসেশনাল যাওয়ার কোনো ব্যাপার নেই, আমি প্রতি ঘন্টায় গার্গল করব, আমি প্রতি ঘন্টায় হাত ধোবো সাবান দিয়ে, সেরম অবসেশনের ব্যাপার নেই। কিন্তু আমাদের এইটুকু প্রিকশন নিতে হবে যে আমাদের হাতটা পরিষ্কার রাখা, নাকে চোখে হাত না দেয়া,
এবং এরই পাশাপাশি যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো লকডাউন এফেক্ট আমরা বলতে পারি। কারণ যারা লকডাউনকে মান্যতা দিয়েছেন বা এতদিন ধরে যারা লকডাউনকে মান্যতা দিচ্ছেন, এখন হয়তো আমাদের লকডাউনের সূচির পরিবর্তন হয়েছে। আমরা আর নাগারে টানা লকডাউনে নেই, আমরা সাপ্তাহিক লকডাউনে চলে এসেছি। কোনো একটি সপ্তাহের একদিন বা কোনো সপ্তাহের বাছাই করা দুদিন আমাদেরকে লকডাউন মানতে বলা হচ্ছে, সম্পূর্ণ লকডাউন থাকছে রাজ্য জুড়ে। কিন্তু বহু মানুষ যাদের ধরুন ছোট বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, বাড়ির অনেক মহিলা যারা বাড়িতেই থাকেন, তারা পুরোপুরি লকডাউনকে মান্যতা দিচ্ছেন, বাড়িতেই থাকছেন। তাদের মধ্যে না একটা মানসিক অবসাদ কাজ করছে, যা হয় সারাদিন বাড়িতে বসে টুকিটাকি কিছু করতে না পারা, অনেকের সঙ্গে অনেক দিন যোগাযোগ করতে না পারা, খোলা আকাশে বেরোতে না পারা। তাদের জন্য কিছু সাজেস্ট করবে, মানে কিভাবে দিন কাটালে অন্তত এই মানসিক অবসাদ বা একটু ঝিমঝিম ভাব এটা থেকে বেরিয়ে আসা যায়? দেখুন, বাড়ি থেকে বিশেষ করে এই ইফেক্টটা বাচ্চাদের বেশি হচ্ছে, যারা স্কুলে যেতে পারছে না। স্কুলে যেতে পারছে তো না, naturally খেলাধুলো পাচ্ছে তার না। জন্য ধরুন এখন তো অনেক স্কুলে অনলাইন classes ক্লাস হচ্ছে। এবার ক্লাসের বাইরে ধরুন বাচ্চারা এখন অনেক টেকনোসেভি হয়েছে, তারা হোয়াটসঅ্যাপে গেম খেলছে, তারা কম্পিউটারে গেম খেলছে। ন্যাচারালি যেহেতু বাড়ির বাইরে যাওয়া যাচ্ছে না, বাড়িতে অন্তত যেটুকু বাচ্চাদের অন্য কাজে ব্যস্ত রাখা যায়, তাদের একটু বই পড়া, তাদের একটু টেলিভিশন দেখানো, অন্য কিছু এন্টারটেনমেন্ট, সেগুলো বাড়ির মধ্যেই করতে হবে। এবং সেক্ষেত্রে ডক্টর শাহ, ধরুন যাদের বাড়িতে সন্তান রয়েছে, ছোট সন্তান রয়েছে, তাদের ধরুন জরুরি প্রয়োজনে বা বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, তারা ঠিক কীভাবে প্রিভেনশন নেবে আর কি, যাতে বাচ্চাটি সিকিউর থাকে বা বাড়ির দেখুন, যদি বাড়ির বাইরে যেতে হয়, যেটা আমরা বলছি আর কি, ধরুন বাইরে যে কারণে যাওয়া, তাকে প্রপার মাস্ক পরা, তার হাতে স্যানিটাইজার ইউজ করা, বাড়ি ফিরে এসে প্রথমে সাবান দিয়ে হাত ধোয়া, জামা কাপড় চেঞ্জ করে মোটামুটি স্যানিটাইজড হয়ে বাচ্চাকে টাচ করা, ঘরের কাজ করা। আচ্ছা, এবং এইগুলো মানলেই মোটামুটি এড়িয়ে থাকা সম্ভব। এই বাইরে তো আমাদের বিশেষ কিছু করার নেই। বাচ্চাদের মধ্যে সংক্রমণের হার কেমন রয়েছে? খুব কম। এটা একটা অবজারভেশন, মানে একদম হয়নি বলা যাবে না, বেশ কিছু বাচ্চার হয়েছে, কিন্তু বাচ্চাদের সংক্রমণের হার খুবই কম। এবং দেখা গেছে তাদের সেরকম কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি কোনো বাচ্চাদের। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ভালো দিক যে বাচ্চাদের এই সংক্রমণের সম্ভাবনাটা খুবই কম। দেশ একেবারে, এবং এখান থেকেই আমরা বলছিলাম না, শুরু থেকেই আমি বলার চেষ্টা করছিলাম যে দেশ বলুন, রাজ্য বলুন, সুস্থতার হারটা অনেকটাই আশাপ্রদ। কারণ 68%, 69% সুস্থতার হার রয়েছে। মানে এরকমটা নয় যে আপনি যদি করোনা আক্রান্ত হন, আপনার যদি রিপোর্ট কোভিড পজিটিভ আসে, তার মানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটা হয়তো সব ক্ষেত্রে হয় না, এবং কারোর ক্ষেত্রে শারীরিক জটিলতা অনেক বেশি থাকতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যেতে পারে, কোমরবিডিটির কেসেস থাকতে পারে। এই জায়গাগুলো দাঁড়িয়ে হয়তো একটু ঝুট ঝামেলার বা অশান্তির, কিন্তু অন্যান্য দিকগুলো কিন্তু যদি একটু প্রপার ওয়েতে চলা যায়, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে যেটা মান্যতা দিতে হবে তা হলো চিকিৎসকদের পরামর্শকে মূল মন্ত্র হিসেবে আপনাকে লালন পালন করতে হবে নিজের মধ্যে। তাহলেই আপনি সে কদিন হয়তো খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন, এই বিষয়টা তো অবশ্যই রয়েছে। এবং ডক্টর শাহ মাত্র বললেন যে প্রপার ওয়েতে মাস্ক পরতে হবে। প্রপার ওয়ে, কোন মাস্ক পরবো, কি ওয়েতে পরবো, এটা এখনও বহু মানুষের প্রশ্ন। এবং এমনকি বাজার ঘাটে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তাহলে সে গলা চিৎকার করে বলছে যে N95 মাস্ক ছাড়া পরা উচিত নয়। এটা আপনারা কেউ জানেন না? মানে এরকমও কিছু ফুটেজ, এরকমও কিছু মানুষের সঙ্গে কথা আমরা বলেছি। তাহলে সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, মানে মাস্ক এখন আপনি বাজারে দেখবেন প্রচুর মাস্ক পাওয়া যাচ্ছে, এবং মাস্ক পরার ব্যাপারে কিছু রিকমেন্ডেশন আছে। এবং আমরা বলতে গেলে এখন মাস্ক ফ্যাশনে চলে হ্যাঁ, যাচ্ছে। কিন্তু N95 মাস্ক যেটা বলা হচ্ছে, ইন্ডিয়ান মাস্ক 95% ফিল্ট্রেশন, সেটা কিন্তু রিকমেন্ডেশন হচ্ছে স্বাস্থ্যকর্মীদের জন্য। সাধারণ মানুষের যে মাস্ক আমরা পরতে বলছি, 3 লেয়ার মাস্ক, সেটা কটনের হতে পারে বা অন্য ফেব্রিকের হতে পারে। আচ্ছা, 3 লেয়ার মাস্ক এনাফ ফর সাধারণ মানুষের জন্য। 3 লেয়ার মাস্ক হচ্ছে রিকমেন্ডেশন। আপনি 3 লেয়ার মাস্কটা সঠিকভাবে পরুন। আপনার নাক ঢেকে নিতে হবে, মুখ ঢাকা থাকবে। মাস্কটা নিলাম, নাকটা খোলা রইল, বা আমার মাস্ক এখানে ঝুললে চলবে না। অর্থাৎ সঠিকভাবে যে 3 লেয়ার মাস্ক আমরা পরি, সেটা সাধারণ মানুষের যথেষ্ট। N95 মাস্ক নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। একটা ভালো N95 মাস্কের দাম প্রায় 350 টাকা। অতএব আপনি এই টাকা খরচ করে আপনি একটা N95 মাস্ক কিনে এটাকে কিন্তু টানা প্রতিদিন পরতে পারবেন না। আপনাকে একটা মাস্ক পরে আজকে খুলে রাখতে হবে, সেটা আপনি আবার 4 দিন বাদে পরতে পারেন। ন্যাচারালি এত টাকা আপনার ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি সাধারণত 3 প্লাই মাস্ক, যেগুলো 10 থেকে 15 টাকায় বাজারে পাওয়া যায়, সেই মাস্ক পরলেই আপনার চলবে, কিন্তু সঠিকভাবে মাস্কটাকে পরতে হবে।
একদমই তাই। এবং সেক্ষেত্রে এর পরে একটি বিষয়ে আসবো। আমরা শুরু থেকে সাবধানতা নিয়ে আলোচনা করেছি, সতর্ক করার চেষ্টা করছি। ডক্টর সাহা নিজে বলছেন যে ঠিক কী কীভাবে আপনাকে সাবধান হতে হবে, কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে রাস্তায় বেরোতে হবে। এরপরেও একটা গুরুত্বপূর্ণ দিক এই পরিস্থিতিতে থাকে, এবং অনেকেই হয়তো বলছেন যে এটা মানুষের ধর্ম, যে তারা দিশেহারা হয়ে পড়বে, নিজেদের জ্ঞান গতি স্থির রাখতে পারবে না। কিন্তু এরপরেও ভীষণভাবে বহু নির্মম ঘটনার সাক্ষী আমাদেরকে থাকতে হয়েছে, কারণ আমরা দেখেছি যে পাশের বাড়িতে কেউ করোনায় আক্রান্ত হলে তার সঙ্গে মানে তার ছায়া মারানো পাপ, তাকে অচ্ছুত করে দেওয়া, এক ঘরে করে দেওয়া, এই একটা প্রভাব, এই একটা গতিবিধি কিন্তু মানুষের মনে কাজ করছে। এটা শহর কলকাতা যে বাদ পড়েছে তেমন নয়, বা গ্রাম, প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেখানেও একই ছবি। আমি এই বিষয়টা নিয়ে একটু ডক্টর স্যার কাছে আসতে চাইবো। এই যে সংক্রমক ব্যক্তিদেরকে অচ্ছুত ভাবা, এই সিচুয়েশনটা হয়তো অতিমারী পরিস্থিতিতে মানুষ তার মাথা ঠিক রাখতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না, ভয় রয়েছে, দেখুন কিন্তু তবুও তো সরে আসা উচিত। আজকে কিন্তু প্রায় 4 থেকে 5 মাস হতে চললো যখন সংক্রমণ শুরু হয়। প্রথম দিকে মানুষের যে ভীতি, মানুষের যা জানার ব্যাপারটা ছিল, সবাই ভীত ছিলেন যে একজন করোনা মানে হচ্ছে সারা এই মহল্লায় করোনা ছড়িয়ে পড়বে। কিন্তু আস্তে আস্তে প্রশাসনিক তৎপরতা হওয়া, পুলিশ, সব কিছু ব্যাপারের মধ্যে এটা এস্টাবলিশড হয়েছে যে একজন করোনা আক্রান্ত হওয়া মানে এই নয় ওনার কাছ থেকে সারা পাড়া এটা ছড়িয়ে পড়বে। তাতে কিন্তু এই সমস্যাটা অনেকটা এখন এড়ানো গেছে। এখন কিন্তু আপনি দেখবেন প্রচুর, আমাদের যেমন আজকের আমি পরিসংখ্যান দেখছিলাম, প্রায় 15,000 মানুষ বাড়িতে আছেন করোনা নিয়ে। তো ন্যাচারালি 15,000 মানুষ বিভিন্ন বাড়িতে আছেন, সেখানে কিন্তু পাড়ার লোকেরা আর বিক্ষোভ করছেন না, ঝামেলা করছেন না। ন্যাচারালি 15,000 মানুষের যদি বিভিন্ন জায়গায় তাদের হোম চিকিৎসা হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আমি মনে করছি মানুষের এই ভয় ভীতি, এই যে একটা অন্য মানুষকে হেনস্থা করার যে প্রবৃত্তি, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। সেটা আমি আশা করছি আমাদের এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে মানুষ যখন জানবেন যে এই করোনা রোগী বাড়িতে থাকবে, তার বাড়িতে চিকিৎসা হবে এবং সেটা চিকিৎসা সম্ভব, সেই অন্য মানুষের জন্য থ্রেট হবে না, তাহলে কিন্তু এই জিনিসটা আরও অনেকটাই কমে যাবে। এখন অনেকটা কমে এসছে এটা নিশ্চিত। ডক্টর সাহেব, আমরা রিসেন্টলিও দেখেছি যে বহু হাসপাতাল, কোভিড হাসপাতাল হবে, তাতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। চিকিৎসক, নার্স, তাদের বিক্ষোভের একটা আলাদা ইস্যু রয়েছে, কিন্তু স্থানীয় মানুষজন, তাদের বিক্ষোভের কারণটাও আলাদা। এবং এমনকি বেশ কয়েকদিন আগে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, সেখানেও তাই হয়েছে। তাহলে এই বিক্ষোভগুলো করে তো সুরাহা মিলবে না। দেখুন, এই বিক্ষোভগুলো কিন্তু আস্তে আস্তে কমছে। এই বিক্ষোভ প্রথম দিকে যতটা হচ্ছিল, যেখানে একটা কোয়ারেন্টাইন সেন্টার, আগে যেমন কথায় কথায় হতো, এখন 10টার মধ্যে দুটো কি এখন অনেকটাই কমে গেছে। মানুষের জ্ঞান বলুন, লোকের যা আপনাদের এখন এটাও লোকে বুঝতে চেষ্টা করছে যে হারে এই করোনা সংক্রমণ বাড়ছে, আজকে যে বিক্ষোভ করছে তার ঘরে পরের দিন একটা করোনার সংক্রমণ হতে পারে। তাই ন্যাচারালি মানুষ এটাও বুঝতে শুরু করেছে যে এই করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, আমার মহল্লায় সে করোনার সংক্রমণ হতে পারে। ন্যাচারালি আমরা যদি সবাই মিলে এটাকেই বলে এটা করা যাবে না, তাহলে কিন্তু চিকিৎসাটা হবে না। সেদিক থেকে দাঁড়িয়ে মানুষ এখন অনেক বেশি সচেতন হচ্ছেন, এই ধরনের বিক্ষোভ অনেক কমে যাচ্ছে। এবং আপনি দেখবেন এখন প্রায় নানা জায়গায় গভর্নমেন্ট সেফ হোম তৈরি করছেন, এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালরা তারা বিভিন্ন মহল্লায় বাড়ি ভাড়া করছেন। বাড়ি ভাড়া করে সেখানে যাদের সিমটম কম, যাদের অ্যাসিমটোমেটিক কিন্তু ভর্তি দরকার, তাদের সেখানে রাখছেন। সেখানে কিন্তু এই বিক্ষোভটা অনেকটাই প্রশমিত হয়ে গেছে। আমি আশা করছি পরবর্তী সময়ে মানুষ আরও বুঝবেন যে তার পাশের বাড়িতে একটা করোনা থাকা মানে তার বাড়িতে হবে, সেই জিনিসটা তার অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদমই তাই। আমরাও অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছি, মানে হয়তো খুব কম সংখ্যক মানুষ যারা এই ভাবনাটাকে প্রশ্রয় দিচ্ছেন, আমরা চাইছি সেই খুব কম সংখ্যক মানুষের মনের কাছে পৌঁছে যেতে, যাতে এই ভাবনা থেকে তারা দূরে সরে আসতে পারেন। কারণ খুব স্বাভাবিকভাবেই আপনি ভেবে দেখুন, আজকে হয়তো আপনার মনে ভয় হচ্ছে যে আপনার বাড়ির পাশে কেউ কোনো কোভিড পেশেন্ট রয়েছেন, সে হোম আইসোলেশনেই রয়েছেন, তার বাড়ির লোকেদের থেকে আপনার সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন, আর যদি আপনার বাড়ির কারোর সেই সংক্রমিত সে হয়ে থাকে, কারণ যে পরিস্থিতি, এত সংখ্যক মানুষ আমরা বাস করি, জনঘনত্ব এত পরিমাণের, সেখানে শুধুমাত্র সাপ্তাহিক লকডাউন, সপ্তাহে 2 দিন লকডাউন বা নাগাড়ে লকডাউন কোনোটাই কোনো স্থির সলিউশন নয়, স্থায়ী সমাধান নয়। তাই আপনার বাড়িতেও যে সেই ঝড়ঝাপটা আসবে না, এটা কিন্তু আপনাকে একবার খুব ভালো করে ভাবতে হবে, এবং ভেবে তারপর অপরের সঙ্গে সেই ব্যবহারটা করতে হবে। আমরা বারবার এটাই বলছি, কারণ এরকম বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে। আমরা চাই না যে আমরা মান এবং হুঁশ দুটোই হারিয়ে ফেলি, কারণ আমরা তো দিনের শেষে মানুষ। তাই সেই জায়গাটা আমাদেরকে স্থির রাখতে হবে, নিজেদের জায়গাটা নিজেদেরকেই ধরে রাখতে হবে।
এবং যেহেতু এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং ডক্টর শাহ বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে হোম আইসোলেশনে থাকার বা সেভ হোমে থাকার সংখ্যাটা এখন অনেকটাই বেশি, সবাইকে হাসপাতালে থাকতে হচ্ছে না, না গেলেও হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা হোম আইসোলেশনে থাকছেন, এরকম বহু দর্শক আমাদেরকে ফোন করেন যে যারা হোম আইসোলেশনে থাকছেন তারা ঠিক কি কি নিয়মবিধি মেনে চলবেন, কিভাবে থাকবেন যাতে আর 5 জনের বাড়ির সংক্রমণ না হয়, সেই গোটা হোম আইসোলেশনের নিয়মবিধিটা একবার দর্শকদেরকে জানাতে চাইব। দেখুন, আমাদের যা জনঘনত্ব, হোম আইসোলেশনে থাকতে গেলে যে কোভিড রোগী কিছু কিছু কিন্তু আমাদের সাবধানতা মানতেই হবে, তা নাহলে কিন্তু পরিবারের অন্যদের সংক্রমণের সম্ভাবনা থাকবে। যেমন প্রথমত হচ্ছে আমার বাড়িতে একটা আলাদা ঘর থাকা দরকার, যে ঘরে এই কোভিড রোগী থাকবেন, অন্য যারা আছেন বাড়ি তারা ওই ঘরে ঢুকবেন না। দ্বিতীয়ত হচ্ছে তার জন্য একটা বাথরুম দরকার, যদি সম্ভব হয় তার জন্য আলাদা বাথরুম যদি থাকে, আলাদা একটা ঘর থাকে, সেটা খুব আইডিয়াল। তার পরবর্তী যখন সে খাবার দাবার খাবে, আমি বলি কি তাকে ডিসপোজেবল জিনিসে খাবার দেয়া, যাতে করে সেই আটেন্সিলগুলো আর ধুতে না হয়। তাকে আপনি ডিসপোজেবল প্লেটে খেতে দিলেন, সেই খাবারটা হলো, সেই প্লেটটা আলাদা করে জায়গায় রাখা হলো, ডিসপোজ করে দেওয়া হবে। অতএব যদি একটা মানুষ তার ঘরে আলাদা থাকতে পারেন, তার বাথরুমটা আলাদা থাকে, তার খাবার দাবার একটা ব্যবস্থা হয়ে যায় যেখানে তার খাবারের আটেন্সিলটা আরেকজনকে ধুতে না হয়। তাছাড়া যেটা আরও বেশি দরকার, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, একটু কিন্তু বাড়ির লোককে সাধারণ জ্ঞান মাথায় রেখে কিছু মনিটরিং করতেই হবে। যেমন আমরা যেটা বলি যে রোজ তাকে জিজ্ঞেস করে তার জ্বর আসছে কিনা, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা। যদি সম্ভব হয় এই ধরনের রোগী বাড়িতে থাকলে একটা পালস অক্সিমিটার রাখতে পারলে খুব ভালো হয়, কারণ পালস অক্সিমিটার দিয়ে আমরা বুঝতে পারি আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কেমন। এবং আমরা বলি 95 বা তার উপরে থাকলে অত ভয়ভীতির কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে 95%-এর কমের দিকে এই অক্সিজেন স্যাচুরেশন আসছে পালস অক্সিমিটারে, সেখানে কিন্তু সাবধান হওয়া দরকার। সেখানে আমরা যখন হোম আইসোলেশনে থাকছি, আপনি দেখবেন কোনো ডাক্তারবাবু বা কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা ট্র্যাক রাখেন, তারা ফোন করে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, সেখানে তাদের জানাতে হবে। সেই অবস্থায় দাঁড়িয়ে কারণ হচ্ছে যখন আমাদের এটা দেখা গেছে যে ধরুন অক্সিজেন মাত্রা কমছে, 95 থেকে 90 হয়ে গেল, 85 হয়ে গেল, রুগী কিন্তু বলছে আমার কোনো কষ্ট নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন এই অক্সিজেনের মাত্রা কমতে থাকবে, তাকে কিন্তু আর বাড়িতে রাখা যাবে না। আমরা বাড়িতে রাখতে বলছি সেই রুগীদের যাদের শারীরিক কোনো উপসর্গ নেই, যাদের শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক আছে, সেই রুগীরা বাড়িতে থাকবেন। কিন্তু বাড়িতে থাকার মধ্যে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ যিনি বাড়িতে দেখাশোনা করছেন, উনি দুবেলা ওনার খবর নেবেন, জ্বর আসছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং থার্মোমিটার দিয়ে জ্বর দেখা, কারণ জ্বর কিন্তু অনেকে বুঝতে পারেন না। অতএব একটা থার্মোমিটার একটা নিশ্চিত দরকার, আর একটা সম্ভব হলে একটা পালস অক্সিমিটার। এই দুটো যদি বাড়িতে থাকে তাহলে হোম আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনের চিকিৎসাটা কিন্তু অনেক নিশ্চিতভাবে করা যায়। সেক্ষেত্রে পালস অক্সিমিটার যদি থাকে তাহলে সে মাপটা কি করে বুঝবে, মানে কতটা তাতে ডিজিটাল ডিসপ্লে দেখাবে। আপনি পালসে লাগালে সেখানে পালস দেখায়, প্রথম ঘরে SpO2 বলে জায়গা লেখা থাকে, সেখানে ডিজিটাল ডিসপ্লে, আপনার কিছু গ্রাফের ব্যাপার নেই, মানে সেটা কতটা থাকলে বুঝতে পারবে যে আমরা বললাম তো 95 বা তার বেশি যদি থাকে সেটা আমাদের অপটিমাল। সেই জায়গায় থাকলে ব্যস্ত হওয়ার বা চিন্তা করার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি 95 নিচে আসছে, 90 নিচে আসছে, তাহলে কিন্তু খুব অ্যালার্মিং সিচুয়েশন, তখন আমাদের সেই রোগীকে হাসপাতালে স্থানান্তর করতে হবে। বেশ, এবং সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন নিয়ে ডক্টর শাহের কাছে আসবো, এবং এই প্রশ্নটার উত্তর হয়তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই অনেকভাবে প্রশ্নটার সঙ্গে মোকাবিলা করে থাকেন। তাহলে প্রত্যেক দিন আমরা বাজারঘাট করছি, বাজার থেকে জিনিসপত্র, শাকসবজি বলুন বা প্যাকেটজাত দ্রব্য, সেগুলো নিয়ে আসার পর আমরা কিভাবে সেটাকে স্যানিটাইজ করব বা যাতে সংক্রমণ না হওয়ার চান্সটা বেশি থাকে, সেই দিকটা আমরা কিভাবে নজর রাখবো, এটা 5 জনকে জিজ্ঞেস করলে 5 জন 5 রকমের উত্তর দেবে, এটা আমি নিশ্চিত। কারণ এর আগে বহু দর্শক বন্ধু ফোন করেছেন, তাদের কাছ থেকে আমরা কথা বলে এটা বুঝতে পেরেছি। কিন্তু চিকিৎসক তারা কি বলছেন যে প্রপার ওয়েতে ঠিক কিভাবে করা উচিত, এটা আরও একবার ডক্টর শাহর কাছে জানতে চাইব। দেখুন, প্যাকেজ ফুড যেগুলো প্যাকেটে আসছে, সেটা আউটসাইড প্যাকেটটাকে স্যানিটাইজ করে নিলেই চলবে। সেটা আমরা যা স্যানিটাইজার পাওয়া যায় সেটা দিয়ে করতে পারি। কিন্তু ভেজিটেবলস যেগুলো, সেগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি ভেজিটেবলগুলো জাস্ট জলে ওয়াশ করে নিন, এবং কোনো ভেজিটেবলে আমরা কিন্তু এমনি খাচ্ছি না। আপনি যখন সেই ভেজিটেবল কুক করছেন, সেখানে আর কোনো ভাইরাসের অস্তিত্ব থাকার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, মানে সেক্ষেত্রে বাইরে কিছুক্ষণ রেখে দেওয়া বা কিছুক্ষণ রেখে দেওয়া যেতে পারে, কিন্তু সাধারণত কিছুক্ষণ রেখে দিলেই ভাইরাস মুক্ত হয় না। সেই ক্ষেত্রে অনেকেই করছেন 2 দিন রেখে দিচ্ছেন বাইরে,
মানে এখন অনেকেই হচ্ছে ধরুন অনলাইনে কেনাকাটা হচ্ছে, তো অনলাইনে আসা যে প্যাকেটসগুলো রয়েছে সেগুলো তারা বাইরে আমি রেখে বলতে দিচ্ছে। যেগুলো প্যাকেট বাইরে থেকে আসছে সেই আউটসাইড প্যাকেট আমরা যে কোনোভাবে স্যানিটাইজ করে দিতে পারি, আচ্ছা, আমরা অ্যালকোহল স্প্রে করে স্যানিটাইজ করতে পারি, কিন্তু যেগুলো আসছে জিনিসটা আমাদের ভালো করে ওয়াশ করতে হবে, ওয়াশ করা এবং কুক করলে আর সেখানে কিন্তু ভাইরাসের অস্তিত্ব থাকার কোনো সম্ভাবনা নেই। বেশ, আশা করি আপনাদের অনেকেরই এরকম প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারছি অনুষ্ঠান থেকে। ডক্টর শাহ যেহেতু রয়েছেন আমাদের সঙ্গে, এবং এরপর যে আলোচনাটায় আসবো তা হলো সব থেকে বেশি আলোচিত বিষয় এই সময় দাঁড়িয়ে, সেটাকে আমরা লকডাউন বলছি। আমরা আলোচনার শুরু করেছিলাম, মানে যখন ডক্টর শাহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়েছিলেন তখনই বলেছিলেন যে লকডাউন কি বা কিভাবে হলে কতটা আমরা যুক্তিযুক্ত লকডাউনটা কতটা ফল পেতে পারি, এই একটা বিষয় রয়েছে। এবং ডক্টর স্যারের কাছে যে বিষয়টা আসতে চাইবো, যে এই যে আমরা সাপ্তাহিক লকডাউনের পথে হাঁটছি, এই সাপ্তাহিক লকডাউনটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, প্রথমে তো আমরা টানা লকডাউনই করেছিলাম, কিন্তু লকডাউনের মধ্যে আমাদের কিছু ছাড় ছিল, সেই ছাড়ে গিয়ে দেখা যাচ্ছে মানুষ সেই নিয়ম নীতি মানছেন না। তখন দেখা গেল যে লকডাউন থাকা সত্ত্বেও উত্তরোত্তর আমাদের সংক্রমণ বেড়ে গেছে। তখন ন্যাচারালি সরকারকে ভাবতে হয়েছে যে আমি কতদিন লকডাউন করব। টানা 3 মাস লকডাউন চলার পরে গভর্নমেন্ট আনলক করতে শুরু করলে, এখন এই যে সাপ্তাহিক লকডাউন যেটা হচ্ছে, আমার যেটা ধারণা আর কি, এটা কিছুটা চেনটাকে ব্রেক করা, যে আমি টানা যদি 2 দিন লকডাউন করতে পারি, সেই 2 দিন মানুষ বেরোলো না, তাহলে একটা সংক্রমণের সেই 2 দিনের যে সংক্রমণটা বাড়ছিল সেটা কমতে পারে, এবং কিছু সংক্রমণ কমা মানে হচ্ছে তার কিন্তু আরও ওয়াইড আকারে সংক্রমণটা কমবে। কারণ যখন সংক্রমণ এক জায়গায় বাড়ছে, একজনের থেকে 4 জন 10 জন 15 জন সেভাবে হচ্ছে। অর্থাৎ এই সাপ্তাহিক লকডাউন যেটা চলছে, কতটা আমি জানি না কাজ করবে, সেটা একটু সময় গেলে বোঝা যাবে। কিন্তু আমার মনে হয় এই সাপ্তাহিক যদি 2 দিন পর পর লকডাউন হয়, সেটা কিন্তু চেনটাকে কিছুটা ব্রেক করতে হেল্প করবে। কিন্তু ধরুন গতকাল লকডাউন হয়েছে, রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন, আজ সকাল থেকে বাজারে বাজারে উপচে পড়া ভিড়, এতে এই ব্রেক দ্য চেন এই কথাটা কতটা খারাপ? সেটাই তো চিন্তা, আমরা সেটাই বলছি যে লকডাউন যেদিন হচ্ছে সেদিন কমপ্লিট লকডাউনে থাকছি, পরবর্তী যেদিন আসছি আমরা বা তার আগের দিন, সেদিনও আমাদের কিন্তু এই জায়গাটা মানতে হবে যে আমার এই যে অন্য দিনের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা, মাস্ক পরা, সেটাই যে আমরা না মানি, তাহলে লকডাউনের কিন্তু সুফলটা আমরা পাবো না। বেশ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা যেভাবে এগোচ্ছে, মানে প্রত্যেক দিন সাপ্তাহিক লকডাউন থাকছে, এবং সেই সাপ্তাহিক লকডাউন প্রত্যেক সপ্তাহের একদিন হোক 2 দিন হোক লকডাউন থাকছে, সেই লকডাউনের ক্ষেত্রে সেই লকডাউনের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে পরের দিন যে সংখ্যাটায় মানুষজন বৃদ্ধি পাচ্ছে এবং বাজারঘাটে মানুষজনের সংখ্যা বাড়ছে, সেই সংখ্যাটাও কিন্তু অনেকাংশে আমাদের কোথাও একটা দাঁড়িয়ে শঙ্কাবোধ হচ্ছে যে আমরা এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো কিনা। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সামনের সারিতে যারা লড়াই করছেন, চিকিৎসক বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, তারা প্রত্যেকে তারাও প্রচুর সংখ্যক আক্রান্ত হচ্ছেন, আবার সেরেও উঠছেন। এই জায়গাটা নিয়ে ডক্টর শাহর কাছে আসতে চাইবো, যে এক একটা সময় এক একটা জায়গায় দেখা যাচ্ছে যে কোনো হাসপাতালের এক একটা ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার স্যানিটাইজ করা হচ্ছে, আবার কিছুদিন পর খুলছে, তাতে তো চিকিৎসা পরিষেবায় কিছুটা ঘাটতি হচ্ছে। সেটা তো কিছুটা হবে। ধরুন, যেন আমার নিজের সংক্রমণ হয়েছিল, এবার আমি যখন হাসপাতালে কাজ করছি, আমার কাজ করার সময় আমার সংক্রমণটা কোনোভাবে হয়, সেটা বুঝতে আমার 2 দিন সময় লেগেছিল। প্রথম দিন আমার একটু গা হাত পা ব্যথা, আমার মনে হলো এমনি হয়তো ব্যথা হয়েছে। 2 দিন বাদে আমার মনে হলো না, আমার টেস্ট করা প্রয়োজন, আমি টেস্ট করলাম। কিন্তু সেই 2 দিন আমি আমার হাউস সার্জেন, আমার পোস্ট গ্রেড ট্রেনি, আমার অন্য কলিগ, সবার সাথে আমি ঘুরে বেরিয়েছি। তো ন্যাচারালি আমার যখন সংক্রমণটা পজিটিভ ধরা পড়লো, তখন আমার যারা সহকর্মী ছিলেন তাদের প্রত্যেকে বলতো তোমরা কোয়ারেন্টাইনে যেতেই হবে। প্রত্যেকের টেস্ট করা হলো, তারা সবাই নেগেটিভ ছিলেন, কিন্তু এই যে প্রাথমিক যে সাবধানতাটা সেটা নিতে হবে। যার ফলে কি হচ্ছে, যারা হাসপাতালে সংক্রমিত হচ্ছেন তারা সাথে হয়তো বোঝা যাচ্ছে না। যেদিন উনি বুঝলেন ওনার সংক্রমণ পজিটিভ এলো, তার কিন্তু 2-3 দিন উনি কাজ করছিলেন। ন্যাচারালি ওনার সংস্পর্শে যারা এসছেন, এটাই গাইডলাইন যে এনার সংস্পর্শে যারা থাকবেন তাদের সাবধানতা থেকে তাকে 5 থেকে 7 দিনের পরে তাকে টেস্ট করতে হবে। ন্যাচারালি সেই জন্যই হাসপাতালে কিন্তু সমস্ত বিভাগ বন্ধ হচ্ছে না। যে ডাক্তারবাবু সংক্রমিত হলেন তার সংস্পর্শে যারা ছিলেন তাদের সেই কজনকে কোয়ারেন্টাইন করে টেস্ট করতে হয়। ন্যাচারালি কিছুদিনের জন্য 5-7 দিনে সেগুলো তাদের কোয়ারেন্টাইন যেতে হচ্ছে। এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাইবো ডক্টর শাহ, অনেক ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আছে, মানে ধরুন ওয়েদার চেঞ্জে তো এমনি আপনি যেমনটা বলছিলেন যে গা হাত পা ব্যথা হালকা হতেই পারে, বা ওয়েদার চেঞ্জে জ্বর হতেই পারে, তাহলে কি সব ক্ষেত্রেই তার টেস্টের দিকে কোনো, মানে সে কি করে বুঝবে যে তার টেস্ট করাটা প্রয়োজন? দেখুন, বিশেষ করে যারা আমি যেমন প্রথমে আমার মনে হয়েছিল কিছুই নয়,
আমার যখন একটু গা হাত পা ব্যথা আমি প্যারাসিটামল খেলাম, আমি সুস্থ। আচ্ছা, বেশ। আমার 2 দিন বাদে পরীক্ষা নেবার কথা, আমি হাসপাতালে গেলাম, পরীক্ষার সব আয়োজন আমি ঠিক করছি, আমি সুস্থ। কিন্তু এটা হচ্ছে সমস্যা, যে আজকে কোভিড পরিস্থিতির মধ্যে যখন এই সিমটমগুলো হবে, আমাকে কিন্তু আগে কোভিডটাকে এক্সক্লুড করতে হবে। অন্য সব কিছু হতে পারে, কিন্তু এই কোভিডের ইনফেকশনের রেটটা এত বেড়ে গেছে, তাহলে আমার কোভিড টেস্টটা কিন্তু করা প্রয়োজন। যখন আমরা মিনিমাম আমার সন্দেহ হবে স্বাস্থ্যকর্মী হিসাবে যে আমার একটু শরীরটা খারাপ লাগছে, আমার গা হাত পা ব্যথা হচ্ছে, আমার কোভিড টেস্ট করে নিতে হবে। এই কারণে আমি যদি না করে কাজ করতে থাকি, আমার সংস্পর্শে আমার আরও বহু সহকর্মী আসবেন, তাদের সংক্রমিতার সম্ভাবনা থাকবে। একদমই তাই। এবং সেক্ষেত্রে ডক্টর সাহা প্রায় মানে করোনাকে জয় করার একটা অভিজ্ঞতা তো হয়েছে, মানে এরকম একটা অতিমারীর পরিস্থিতি। একদম। তো সেই অভিজ্ঞতার কিছু অংশ কি আমাদের দর্শকদের সাথে ভাগ করা যায়, মানে তাতে যদি তারা কোথাও একটা গিয়ে কিছু একটা শিক্ষা পাবে, সেই শেখার কথা বলছি। প্রথম কথা হচ্ছে, যেটা আমি ধরে নিয়েছি আর কি, যে এই সংক্রমণ আমার হতে পারে, এই সংক্রমণ আমার প্রতিবেশীর হতে পারে। ন্যাচারালি কারো সংক্রমণ হলে তাকে ভয় পাওয়া, তার কাছে না যাওয়া, এই ব্যাপারগুলো আমাদের একটু ভেবে নিতে হবে কতক্ষণ আমি তার কাছে আলাদা থাকবো। 1, 2 হচ্ছে যেটা আমরা বললাম, যদি তার সিমটম থাকে, ওনার বয়স যদি 65+ হয়, ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্য কোনো সমস্যা থাকে, তার কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন, নাম্বার 1। এইবার ধরুন হাসপাতালে ভর্তি হওয়ার পরে যে স্টেপসগুলো যায়, যেমন আমার একসময় মনে হয়েছিল যে কি হবে, ডাক্তারবাবুরা বলছেন আপনার চেস্টে খুব ইনফিল্ট্রেশন, খুব সিরিয়াস সিচুয়েশান। তো আমার মনে হয়েছিল যে আমি ফিজিক্যালি ভালো আছি, রিপোর্ট হয়তো বলছে খারাপ। সেখানে কিন্তু মনের জোর হারালে চলবে না। আমার মনের জোর না, আমার সেরকম কোনো কষ্ট নেই, আমি ঠিক আছে, বুঝতে পারছি না অতটা আমি কতটা হ্যাঁ, অসুস্থ। কিন্তু ডাক্তারবাবু আমাকে বারবার সাবধান করছে, না তুমি কিন্তু ভালো নেই, তুমি কিন্তু ভালো নেই। ন্যাচারালি সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারবাবুরা যেটা বলছেন সেটা কিন্তু শোনা দরকার। কারণ হচ্ছে এই যে রোগটা এখনও কিন্তু সেরম কোনো ওষুধ নেই এটা দিলে আমার সেদিন সেরে গেল। কিন্তু লাকিলি আমার যেদিন হয় ইনফেকশন, তার 10 দিনের মাথায় আমার টেস্ট করা নেগেটিভ আসে। যখন নেগেটিভ এলো, কিন্তু তখনও ডাক্তারবাবু বলছে না তোমার চেস্টে প্রবলেম, এখানে প্রবলেম। তখন আমি একটু মনে জোর পেলাম যে না, নেগেটিভ যখন এসছে, ভাইরাস নেই, বাকিটা আমার আস্তে আস্তে সেরে যাবে। অতএব কোভিড আক্রান্ত হলে খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিমটম না থাকলে বাড়িতে থেকে চিকিৎসা বা সেফ হোমে চিকিৎসা, সিমটম বেশি হলে হাসপাতালে ভর্তি হওয়া, ডাক্তারবাবুরা যেভাবে চিকিৎসা করছেন সেই চিকিৎসায় সহযোগিতা করা এবং মনের জোর রাখা। কিন্তু ডক্টর সাহা, বর্তমান পরিস্থিতিতে এই মনের জোরটা কিন্তু মানুষজন হারিয়ে ফেলতে বসেছে। মানে এটা আমি একটা দিকে বলছি যে শুধুমাত্র সংক্রমণের ভয় রয়েছে তেমন নয়, আমরা প্রত্যেকদিন যেভাবে হাসপাতালগুলোর পরিস্থিতি দেখতে পাচ্ছি, বা কোথাও গিয়ে অনেকে বলছেন তারা বেড পাচ্ছেন না, তাদের ফিরে আসতে হচ্ছে, বা কারোর আবার হাসপাতালের বাইরেই মৃত্যু হচ্ছে, এই পরিস্থিতিগুলো কোথাও একটা মনোবল ভেঙে দিচ্ছে। তারপরেও তারা মানসিক দিক থেকে কিভাবে চাঙ্গা থাকবে? দেখুন, এই যে আপনি যেটা বললেন না, মানে বেড পাচ্ছে না বা হচ্ছে, এই কিন্তু খুব খুব হাই নাম্বার নয়, গুটি কয়েক এরম ঘটনা ঘটছে। বেশিরভাগ রুগীদেরই কেউ সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন, কেউ প্রাইভেট হাসপাতালে ভর্তি হচ্ছেন, কেউ সেফ হোমে যাচ্ছেন। 2-1টা স্ট্রে ঘটনা ঘটছে, আমরা মানছি, টেলিভিশনে দেখছি ভর্তি হতে পারেনি বা নানা জায়গায় ঘুরেছেন। কিন্তু মেজরিটি কিন্তু আপনি দেখবেন আছে, পরিসংখ্যান দেখেন, 15,000 মানুষ বাড়িতে চিকিৎসাধীন আছেন, বেশ কিছু মানুষ সেফ হোমে আছেন, 6,000 মতো মানুষ সরকারি হাসপাতাল বা প্রাইভেটে ভর্তি আছেন। ন্যাচারালি এই নাম্বারটা কিন্তু হিউজ নাম্বার। ন্যাচারালি এই যে জায়গায় কোথায় যাব, এখন বিভিন্ন সরকারি টোল ফ্রি নাম্বার হয়েছে, সেখানে ফোন করলে মোটামুটি জানা যাচ্ছে কোথায় বেড আছে। ব্যাপারটা অনেকটা স্ট্রিমলাইন হচ্ছে, যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে, সরকার প্রতিদিন বেড বাড়াবার চেষ্টা করছেন। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল তারা তাদের নর্মাল বেড চেঞ্জ করে কোভিড বেডে কনভার্ট করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিকিৎসা পরিষেবার পরিধিটা বাড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে, যতটা হয়তো আমাদের বেড আজকে, যদি 15,000 যারা বাড়িতে আছেন তারা হাসপাতালে এলে, তাহলে সব হাসপাতালের বেড কোভিডে কনভার্ট করে দিতে হবে। আছে, সমস্ত হাসপাতালে সব বেড আছে, কিন্তু আমরা সবকটা হাসপাতাল কোভিড হাসপাতাল কনভার্ট করিনি, আমরা গ্র্যাজুয়ালি করছি। সেই জন্য মানে অতএব এই 2-1টা স্ট্রে ঘটনা আছে, ঠিক কথাই, কিন্তু বেশিরভাগ রোগী কিন্তু পরিষেবা পাচ্ছেন, সরকারি হাসপাতালে পাচ্ছেন, যাদের ক্যাপাবিলিটি তারা প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন, সেফ হোমে যাচ্ছেন। সেক্ষেত্রে ডক্টর শাহ, আরও একটা ভীষণ প্রাসঙ্গিক বিষয়, মানে আমরা বলছি না যে জীবাণুমুক্তকরণ, মানে স্যানিটাইজেশনের কাজ যেটা প্রয়োজন, এই স্যানিটাইজেশনটা রাস্তাঘাট বলুন বা কোনো কোভিড আক্রান্ত তার পরিবার যে বাড়িতে থাকে সেই বাড়ি বা সেই চত্বর বলুন, সেটা কতটা জরুরি? সেটা কিন্তু করা হয়। যেমন ধরুন,
কোনো কোভিড আক্রান্ত কোনো বাড়িতে যদি কেউ রুগী থাকেন, সেই রুগী যখন হাসপাতালে ট্রান্সফার হচ্ছেন সেই বাড়িটা কিন্তু স্যানিটাইজ করা হয়। সেটা কিছুটা কর্পোরেশন করছে, কিছুটা বাড়ির মানুষ তার নিজের উদ্যোগে করে নিচ্ছেন। কিন্তু এটা কিন্তু জরুরি যে একটা কোভিড আক্রান্ত রুগী সেই বাড়িতে যদি থাকেন, সেই বাড়ি থেকে যিনি হাসপাতালে গেলেন তার ঘরটা অন্তত স্যানিটাইজ করা দরকার। সেটা খুব জরুরি। এবং সেক্ষেত্রে অনেক দর্শক বন্ধু আমাদেরকে ফোন করে এমনটাও জানতে চেয়েছেন, তো ধরুন তিনি তার বাড়ির চারপাশটা স্যানিটাইজেশনের কাজ করতে চান, তাহলে তিনি কিভাবে করবেন সেই কাজ? দুভাবে করা যায়। এক, কলকাতা কর্পোরেশনের কিছু এই ব্যবস্থা আছে যারা সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা এখন প্রচুর দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে প্রাইভেট সংস্থা তারা স্যানিটাইজ করছে, গাড়ি স্যানিটাইজ করছে, বাড়ি স্যানিটাইজ করছে। সেটা তো সেটা মূল্য নিজেরা যদি নিজেদের হাতে করতে চাও তাহলে কি তেমন কিছু উপকরণ আছে যেগুলোকে কাজে লাগিয়ে সেটা ধরুন নিজেরা করতে চাইলে তো আপনি তো একটা নতুন করে স্যানিটাইজার স্প্রে কিনে আনতে পারবেন না। ন্যাচারালি এটা কর্পোরেশন বা কোনো প্রাইভেট সংস্থার মাধ্যমে করে নেওয়া বেটার। বেশ, একেবারে। তো সেক্ষেত্রে ডক্টর সাহার মুখ থেকে গোটা বিষয়টাই আপনারা শুনলেন, কারণ একদম শুরু থেকে শেষ অবধি এখনও বেশ খানিকটা সময় রয়েছে, আমরা আলোচনা অবশ্যই করব। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেভাবে চেষ্টা করছি, এবং সবথেকে বড় কথা ডক্টর সাহা আমরা বলতে পারি যে করোনা জয়ী চিকিৎসক, নিজে করোনার সঙ্গে যুদ্ধ করেছেন, কোভিড-19-এর সেই একেবারে সামনের সারিতে থেকে তিনি যেন অন্যদের জন্য লড়াই করছেন, নিজের জন্যও লড়াই করেছেন। সেই জায়গাটাই কিন্তু আপনাদের কাছে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট যে আপনারা এখান থেকে অনেকটা মানসিক শক্তি জোগাতে পারবেন। যে মানসিক শক্তিটা ডক্টর সাহাই বলছিলেন যে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দেবেন, চিকিৎসকের কথা শুনতে হবে, আপনি কতটা সুস্থ কতটা অসুস্থ সেটা চিকিৎসক আপনাকে বলবেন, কিন্তু মানসিক দিক থেকে আপনাকে অনেক বেশি শক্ত থাকতে হবে। আমি মানসিকভাবে ভেঙে পড়বো না বা আমার সবটা হারিয়ে যাচ্ছে এই জায়গাটায় আমি নিজেকে পৌঁছতে দেব না। এই মানসিক শক্তি, মানসিক বলটা সবসময় আপনার মধ্যে যাতে কার্যকরী থাকে। অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা আগেও ফোন করেছেন বা এখন হয়তো সেই অনুষ্ঠান দেখছেন, যারা নিজেরা করোনার সঙ্গে লড়াই করছেন, তাদের রিপোর্ট পজিটিভ, তারা বাড়িতে থাকছেন। তাদের আশা করি অনেক প্রশ্নের উত্তর আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বা ডক্টর সাহা নিজে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম। এরপর একটা বিষয় নিয়ে আসবো। আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করেছি বা টেস্ট নিয়ে আলোচনা করেছি। একটা বিষয় আরও অনেক বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে প্লাজমা থেরাপি। আমরা শুনছিলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা ব্যাংক তৈরি করার একটা কথা চলছে। এই প্লাজমা থেরাপি বা প্লাজমা ব্যাংক কিভাবে সাহায্য করতে পারে এই পরিস্থিতিতে? দেখুন, প্লাজমা থেরাপি একটা স্বীকৃত পদ্ধতি এই চিকিৎসার, কিন্তু ধরুন কে প্লাজমা দিতে পারে? যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু ধরুন প্লাজমা থেরাপিটা 100% এফেক্টিভ সে কথা বলা যায় না। যেমন এই যে আমাদের ডাক্তার বন্ধু মারা গেলেন, যে ইয়াং ছেলে নীতিশ যাদব, তাকে কিন্তু প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল, কিন্তু তাকেও শেষ রক্ষা করা যায়নি। সেই জন্য কিন্তু অনেকে কিন্তু সুস্থ হচ্ছে। অতএব প্লাজমা থেরাপি, আমি যেন বললাম আপনাকে, অন্যান্য যে সমস্ত আমরা ওষুধ প্রয়োগ করছি এই করোনা চিকিৎসার জন্য, সবকটা ওষুধের 100% এফিকেসি এখনও প্রুভ হয়নি। প্লাজমা থেরাপি একটা পদ্ধতি থেরাপির, সেখানে কিন্তু কিছু কিছু রুগী সাড়া দিচ্ছেন, যারা খুব সিরিয়াস ভেন্টিলেটর আছেন, তারা সেই ধরনের রুগী প্লাজমাতে সাড়া দিয়েছেন। সেই জন্য প্লাজমাটা স্বীকৃত পদ্ধতি, এবং এই প্লাজমা থেরাপি করতে গেলে এই প্লাজমা মেডিকেল কলেজে একটা প্লাজমা থেরাপি করার জন্য একটা ব্যাংক তৈরি হয়েছে। সেখানে কোভিড রোগীরা যারা সুস্থ হয়েছেন তারা প্লাজমা দিচ্ছেন, সেই প্লাজমা ব্লাড গ্রুপ ম্যাচ করে সেই পেশেন্টকে দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা খুব সিরিয়াস কোভিড, যাদের সিভিয়ার ইনফেকশন যাদের। একদম, মানে সেক্ষেত্রে ওই চেষ্টাটাও চালিয়ে যাওয়া হচ্ছে, মানে সব দিক থেকে একটা চেষ্টা চলছে। আপ্রাণ লড়াই করছেন সামনের সারিতে থাকা যারা ফ্রন্ট লাইনার আমরা যাকে বলছি, করোনা যোদ্ধা, তারা সকলেই আপ্রাণ চেষ্টা করছেন। সেই চেষ্টা কিন্তু আপনাদেরকেও করতে হবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আরও একটা বিষয়, এর আগেও আমরা আলোচনা করছিলাম যে ক্রনিক রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে সংক্রমণের সংখ্যাটা অনেকটা বেশি থাকছে, কিন্তু যারা ক্রনিক রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কি স্পেশাল কিছু প্রিভেনশনের প্রয়োজন আছে? মানে জরুরি ভিত্তিকে তাদেরকে বিশেষ বিশেষ দিকগুলো মাথায় রাখতেই হবে, নইলে সংক্রমণটা তাড়াতাড়ি। যেমন আমরা বললাম, যাদের অন্য ক্রনিক ডিজিজ, যেমন কিডনি ডিজিজ আছে, যার কোনো সিওপিডি আছে, ধরুন অলরেডি লাংসে ডিজিজড, এবার তার যদি লাঙে এবার এই কোভিড ইনফেকশন হয়, এই দুটো মিলে কিন্তু তার পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। ন্যাচারালি যাদের এই ধরনের কোমরবিডিটি আছে তাদের আমরা যে বলি, তাদের আমরা বাড়িতে চিকিৎসা করার পক্ষপাতী নই। তাদের আর্লি হাসপাতালে নিতে হবে, তাদের মনিটরিং করা, তাদের অক্সিজেন সিচুয়েশন কেমন আছে দেখা। ন্যাচারালি সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে যাদের ক্রনিক, এবং সেই ক্রনিক রোগেরও চিকিৎসা করতে হবে। যাদের ধরুন ডায়ালিসিস পেশেন্ট, তার সপ্তাহে 2বার ডায়ালিসিস হয়, সেই যদি কোভিড আক্রান্ত হয় সেখানে কিন্তু ডায়ালিসিস করার অনেক সমস্যা তৈরি হয়েছে প্রথম দিকে, যে কোভিড আক্রান্ত রোগে ডায়ালিসিস করা যাবে না, কিন্তু এখন কিন্তু সেই ফেসিলিটিও আছে। ন্যাচারালি তার ক্রনিক যে রোগটা রয়েছে সেই রোগটার চিকিৎসা পাশাপাশি চালিয়ে যেতে হবে।
তার ডায়ালিসিস চালাতে হবে, তার পাশে তার কোভিডের চিকিৎসা চালাতে হবে। ন্যাচারালি যারা এই ধরনের ক্রনিক রোগে আক্রান্ত তাদের মনে রাখতে হবে তাদের আর্লি হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন, এবং তাদের যা চিকিৎসা চলছে সেই চিকিৎসাটা কন্টিনিউ করা, এবং তাদের মনিটরিংটা অনেক বেশি ইন্টেন্সিভ করতে হবে। সেক্ষেত্রে ডক্টর শাহ, একটা প্রশ্ন অনেকেরই রয়েছে বা বলতে পারেন আমারও জানার ভীষণ ইচ্ছে, যে কোনো একজন রোগী তিনি করোনা জয় করে ফিরে এসেছেন বা তার রোগটা সেরে গিয়েছে, তিনি সুস্থ আছেন, মানে এর কি কোনো সাইড এফেক্ট, মানে কোনো অঙ্গে বা ফুসফুসজনিত কোনো সমস্যা পরবর্তীকালে মাথাচাড়া দিয়ে উঠতে পারে এটার জন্য, এরকম কি কিছু আপনাদের মনে হয়েছে? না, সেরকম কিছু মনে হয়নি, কারণ সাধারণত যে ফুসফুসে যে চেঞ্জটা হয় প্রত্যঙ্গের উপর তার প্রভাব পড়তে না, পারে সাধারণত করোনা ভাইরাসের যেটুকু দেখা গেছে আর কি, এই চেস্ট ইনফেকশন বা নিউমোনিয়া সেগুলো রিজলভ করে গেলে পরবর্তী আর কোনো বিশেষ এফেক্ট, লং টার্ম এফেক্ট থাকছে না। বা এই করোনা থেকে ধরুন কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হয় না, কারো একটু ডায়রিয়া হলো সেটা সেরে গেলে আর কোনো পারসিস্টেন্ট এফেক্ট থাকছে না, সেটা লং টার্ম কোনো ডিসেবিলিটি থাকছে করোনা ইনফেকশন সেরকম কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টেড কিছু নেই। বেশ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো এই কারণেই উত্থাপন করা বা এই কারণেই তোলা, যাতে আপনাদের মন থেকে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া হলে কি হয়, আমরা যা জানি না সেটা যদি আমরা জেনে যাই তাহলে আমাদের সেখানে আগ্রহটা অনেকটা দমিত হয়ে যায়, যেহেতু আমরা জেনে গিয়েছি, জানবার কিছু নেই। তাই এই জায়গাটায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তোলা এই কারণেই, কারণ এই প্রশ্নগুলো আমাদের সকলের মনেই থাকে। কারণ প্রথমে বলছিলাম যে আমরা নানাভাবে নিজেরা দিশেহারা হয়ে পড়ছি এই পরিস্থিতিতে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং সমাজের জন্য শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। আমরা সামাজিক দূরত্ব বলছি ঠিকই, কিন্তু সেটায় জোর দিতে হবে শারীরিক দূরত্বে। আমরা যেহেতু সামাজিক জীব, তাই আমাদেরকে তো সমাজটাকে বজায় রাখতেই হবে, সমাজের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু শারীরিক যে দূরত্ব সেই দূরত্বটা বজায় রাখতে হবে। আপনি ধরুন বাজারঘাটে যাচ্ছেন নিত্য প্রয়োজনে, কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে যতটা সম্ভব, অনেকেই বলছেন যে সম্ভব নয়, পাশের মানুষটি এসে দাঁড়িয়ে পড়ছেন, এই জায়গাগুলো, এই সমস্যাগুলো থাকবে, প্রতিদিনের সমস্যা, কিন্তু তবুও কিছুটা হলেও তার সঙ্গে মোকাবিলা করতে হবে। ডক্টর শাহ, আমরা একটু একটু করে যেহেতু গোটা পর্বে অনেকটাই আলোচনা করে ফেলেছি এবং সময়টা প্রায় শেষের দিকে চলে আসছে, তো ওভারঅল কি সাজেশন দিতে চাইবেন একজন মানুষ তিনি যাতে সুস্থ থাকতে পারেন, তার যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিকঠাক থাকতে পারে, তাকে যাতে আক্রান্ত হতে না হয়? আমরা চাইবো যাতে চাইলেই এড়িয়ে যাওয়া যায়, হয়তো পারবো না, সেটা অনেক পরের বিষয়। সেটা তার মানে সামারাইজ করা আর কি, সামারাইজ করে আমরা যেটা বললাম, প্রয়োজন না হলে বাড়ি থেকে না বের হওয়া। এটা নিশ্চিত, আপনি যদি বাড়িতে থাকেন, আপনি যদি বাইরে না যান, অন্য মানুষের না মেশেন, আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব নয়, অনেকে বাইরে যেতেই হবে। ন্যাচারালি যাদের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে তাদের আমরা যে সাবধানতা বললাম সেই সাবধানতাটুকু রাখা, একটা মাস্ক পরা, একটু স্যানিটাইজার রাখা, যখন কোথাও জায়গায় আমরা হাত দিচ্ছি সেই জায়গায় হাত দিয়ে আপনার হাতটা স্যানিটাইজ করা, মানুষের সাথে দূরত্ব রেখে চলা। কিন্তু আপনি বাসে উঠবেন, আপনি সেই দূরত্ব রাখা সম্ভব হচ্ছে না, ন্যাচারালি আপনাকে তখন একটু রিস্ক নিয়েই সেই বাসে যেতে হচ্ছে। সম্ভব হলে সেই দূরত্বটা বজায় রাখা। আর যেখানে আমরা কাজ করছি, কাজের জায়গায় আমাদের যখন আমরা পাশাপাশি বসছি সেখানে আমাদের দূরত্ব বজায় রেখে বসা, আমাদের সাধারণ যে সাবধানতা যেগুলো, হাতটা স্যানিটাইজ করা স্যানিটাইজার দিয়ে, বাড়ি যখন ফিরে আসছি আমরা, বাড়ি ফিরে আসার পরে জামা কাপড় খুলে নেওয়া, সেই জামা কাপড় ওয়াশ করে নেওয়া, আমাদের হাত ধোয়া, সেই সাবধানতাগুলো আমাদের নিলে অনেকটাই আমরা আশা করি যে সংক্রমণ আমরা বাইরে থেকে যে ঘরে নিয়ে আসছি সেই সম্ভাবনা অনেকটাই কমবে। এবং তার পাশাপাশি লকডাউনকে তো মান্যতা দিতেই হবে, ওটা তো ভীষণভাবে জরুরি। একদমই তাই। ডক্টর শাহ ছিলেন আমাদের সঙ্গে, এবং যে ব্যাপারটা, গোটা বিষয়টা উনি বললেন, সেই বিষয়টা আপনারা মাথায় দেখে চলাফেরা করার চেষ্টা করবেন, এটাই আমরা আশা করব। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর শাহকে, এবং পাশাপাশি উনি যাতে আগামী দিনগুলো ভীষণভাবে সুস্থ থাকেন, এবং করোনাজয়ী চিকিৎসক হিসেবে ওনার যে অভিজ্ঞতা উনি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে শেয়ার করেছেন, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা যাতে নিজেদেরকে সুস্থ রাখতে পারি সেই আশা, সেই কামনাই করব। এবং অবশেষে এই অনুষ্ঠান যে কারণে করতে বসা, একটাই আবেদন, দয়া করে সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য যা যা স্বাস্থ্যবিধি মেনে দেওয়া হয়েছে, চিকিৎসকরা যা বলছেন বা আপনি যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি যা পরামর্শ দিচ্ছেন, গোটা বিষয়টা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করুন। তাহলে হয়তো সত্যিই আমি আপনি সুস্থ থাকবো, এই পৃথিবী আবারও সেরে উঠবে, আমরা আবারও নতুন ভোর দেখব, সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।